তোমার এত সাহস! ভালোবাসার জন্য নিজের দেশ ছেড়ে একা অচেনা এক দেশে চলে এলে। তোমার কি একটু ভয় করেনি মেয়ে? প্রিয়তা মাথা নোয়ালো। এক হাত দিয়ে অন্য হাতের নখ খুঁড়ছে সে। অস্বস্তি, চিন্তা আর ভয়ে কুপোকাত যেন। তার পাতলা ফিনফিনে ঠোঁটে মৃদু আন্দোলন। সে ভীতর সুরে বলল, ভালোবাসার কাছে আমার এই ভয়টা তুচ্ছ হয়ে পড়েছিল। কপালের ভাঁজ দৃঢ় হলো দিলরুবা বেগমের। বীতস্পৃহ বোধ করলেন। গলার স্বর খানিকটা চড়াও করে বললেন, আর তোমার এই অতি সামান্য ভালোবাসার জন্য যে আজ তোমার মা বাবা পাগল প্রায়, সেটার দায়ভার কে নিবে? কি হলো এসব করে? কোথায় গেল তোমার সেই ভালোবাসার মানুষ? এত দূর ছুটে এসে পেলে তাকে? পাওনি তো। সবটাই কেবল একটা মরীচিকা ছিল। তুমি বোকা মেয়ে, তাই বোঝনি। প্রিয়তা স্বচ্ছ অক্ষিযুগল ভিজে উঠল। ওষ্ঠ যুগলে আন্দোলন বাড়ল তার। নাক টেনে বলল, এভাবে বলবেন না প্লিজ। ওয়াদি আমায় ঠকাতে পারে না। ওর ভালোবাসা মিথ্যা হতে পারে না। অন্তত আমি বিশ্বাস করি না এই কথা। প্রিয়তাকে অস্থির দেখালো। বিছানার পাশে এক কোণে নিশ্চুল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটি এবার ধীরে সুরে বলল, আম্মি, ও এমনিতে খুব কষ্ট পাচ্ছে। ওর কষ্ট বাড়িয়ে লাভ নেই। আমরা বরং ওকে একটু বিশ্রাম নিতে দেই। দিলরুবা বেগম গভীর নিঃশ্বাস ফেললেন। যদিও আজকাল কাউকে ঠিকমতো বিশ্বাস করা যায় না, তাও এই মেয়েটাকে সন্দেহ হচ্ছে না তার। মেয়েটা সত্যিই অতি দুঃখ পেয়েছে। প্রেমিকের টানের নিজ দেশ ছেড়ে অন্য দেশে চলে আসাটা চারটেখানি কথা নয়। একা মেয়ে হয়ে দারুণ এক কাজ করে বসেছে সে। তাই তিনি আর কথা বাড়ালেন না, কেবল বললেন, তুমি আপাতত বিশ্রাম নাও, একটু পর আমার ছেলে আসলে তোমার সমস্যাটা আমরা সমাধানের চেষ্টা করব। প্রিয়তা অন্যার এক কোণ দিয়ে চোখ মুছল, ঢোকিলে বলল, আপনারা আমায় কেন সাহায্য করবেন? আপনারা তো চেনেন না আমায়। তুমি হলে আমার দেশের মানুষ। বাংলাদেশে যায় না আজ 25 বছরের উপরে। কোনো যোগাযোগ নেই ওই দেশের সাথে। এত বছর পর নিজের দেশের একজনকে পেয়েছি। মনে হচ্ছে যেন আমার অতি নিকট আত্মীয় তুমি। এটা আত্মার টান, তুমি বুঝবে না। আর ভয় পেও না, আমরা খারাপ মানুষ নই। তোমার বয়সে আমার একটা মেয়ে আছে। বিপদে পড়েছো বলেই সাহায্য করছি, ভরসা করতে পারো। প্রিয়তার হাতে করার মতো আর কিছুও নেই। এই মানুষগুলোকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ন তো সে ভেবে পাচ্ছে না। যার জন্য তার এই করুণ দশা, সে উধাও। ভাগ্য কোন কুৎসিত পরিণাম লেখা আছে কে জানে। দিলরুবা বেগম সেই ঘর থেকে বেরিয়ে আসেন। খাবারের প্লেটটা হাতে তুলে নেয় মৌমি। প্রসন্ন হেসে বলে, তুমি শুয়ে বিশ্রাম করো। ভাইয়া এসে ঠিক একটা সমাধান বের করে ফেলতে পারবেন। প্রিয়তা অম্লান হাসল, মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা। মমিও বেরিয়ে এলো। খাবারের প্লেট রান্নাঘরে রেখে এসে মায়ের ঘরে গেল সে। দিলরুবা বেগম চিন্তিত চিত্তে বিছানায় বসা, কপালের ভাঁজ এখনো সরেনি তার। মমি গিয়ে তার পাশেই বসলো, বলল, আম্মি, আপনি কি খুব চিন্তিত? দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ। ভাইয়াকে নিয়ে? তিনি মেয়ের দিকে তাকালেন, ভীত দেখালো তাকে। বললেন, তোর ভাইকে না জানি মেয়েটাকে তো নিয়ে এলাম। এবারও বাসায় আসলে কি করব? কি করবে আর, সব খুলে বলবে। দিলরুবা বেগম নিশ্চিন্ত সুরে বললেন, তোর ভাইকে তুই চিনিস না? এভাবে বলা নেই কওয়া নেই এক অচেনা মেয়েকে ঘরে তুললাম। পুরো বাড়ি না এসে মাথায় তুলে আমি সেই চিন্তাতেই আছি। মমিও সমান চিন্তায় পড়ল। জি আম্মি, এই চিন্তা তো আমারও হচ্ছে। ভাইয়াকে কি এখনই একবার জানাবে? না না, এখনই বলা যাবে না। আজকে বলে গিয়েছে বেশি ব্যস্ত থাকবে, কল যেন না দিই। একেবারে বাসায় এলেই বলবো সব। আচ্ছা। দিলরুবা বেগম আবারও চিন্তায় ডুবলেন, আনমনে পড়লেন। মেয়েটাকে আমার বিশ্বাস করে ভুল করছি না তো? মমি চেয়ে বলল, আমার তো এরকম মনে হয়নি আম্মি। মেয়েটা সত্যি ভীষণ বিপদে পড়েছে। ওর চোখ মুখ দেখছিলে না, কেমন ভীত সন্ত্রস্ত। দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। অন্তঃস্থল জুড়ে অন্য এক প্রবাহ বইল তার। কেন যেন মনে হলো মেয়েটাকে তার আধুনিক রূপ। মায়া হলো তার নিজের প্রতি, মেয়েটার প্রতি। মনে মনে ঠিক করলেন মেয়েটাকে সবটুকু দিয়ে সাহায্য করবেন। ঘড়িতে 8টা বেজে 20 মিনিট। বাহির থেকে গাড়ির শব্দ এলো।
দিলরুবা বেগমের কানে শব্দ স্রোত যাওয়া মাত্রই সতর্ক হলেন তিনি। তার একমাত্র পুত্র এলো বোধ হয়। চোখে মুখে দৃঢ়তা কমল না, বাড়ল বড়। ছেলেটাকে নিজের বাবার মতো ভয় পান। ছেলেও অবশ্য কম শাসন করে না, মা কম নিজের সন্তান ভাবে বেশি। কলিং বেল বাজার আগেই আজ দরজা খুলে গেল। সুইচ টেপার উদ্দেশ্যে বাড়ানো হাতখানাও থেমে গেল তাই সঙ্গে সঙ্গে। অবাক হলো ফারজাদ। পাশের দেওয়ালে এক হাত ঠেকিয়ে জুতার ফিতা খুলতে খুলতে বলল, কি ব্যাপার? মনে হচ্ছে যেন আমার অপেক্ষাতেই ছিলে। মমি উত্তর দিল না কোনো, কেবল জোরপূর্বক হেসে পাশ হয়ে দাঁড়ালো। জুতা খুলে ভেতরে ঢুকলো ফারজাদ, তারপর সোজা চলে গেল নিজের ঘরের দিকে। যাওয়ার আগে মমিকে বলে গেল এক গ্লাস পানি নিয়ে যাওয়ার জন্য। ফারজাদের ঘরে পানির গ্লাস দিয়ে মমি ছুটে মায়ের ঘরে এলো। জিজ্ঞেস করলো, এখনই সব বলবেন আম্মি? না না, আগেও একটু বিশ্রাম নিক তারপর। আচ্ছা। গলা ঝুলিয়ে রাখা তাওয়ালটা বারান্দায় নেড়ে বিছানায় এসে বসলো ফারজাদ। আজ অফিসে চাপ গিয়েছে খুব, ক্লান্ত ভীষণ। সাইড টেবিলে রাখা পুরো পানিটুকু খেয়ে শুয়ে পড়ল সে। কিছু সময় যেতে চোখও লেগে আসলো। ঘড়িতে ঢং ঢং করে 10টার শব্দ হলো। জানান দিল 10টা বাজে। ভয়ে জুবুথুবু হয়ে বসে আছে প্রিয়তা। ওনার এক কোণ তার হাতের মুঠোয়। তার ঠিক সামনে বসা মমি, সেও ভীত। প্রিয়তাকে দেখছে গভীর মনোযোগে। দিলরুবা বেগম সম্ভবত নিজের ঘরে। প্রিয়তার ঢোক গিলে বলল, তোমার ভাই কি খুব রাগী? মমি অম্লান হেসে বলল। না, অতটাও না। প্রিয়তা আবার একটু সময় নিয়ে বলল, আচ্ছা, আমাকে কি উনি এখনই বাড়ি থেকে বের করে দিবেন? এত রাতে বের করে দিলে কোথায় যাব আমি? প্রিয়তার চোখে মুখে ভয়। মমি তাকে আশ্বস্ত করে বলল, আরে না না না, বের করবেন কেন? আমার ভাইয়া নির্দয় নন, একটু বেশি রক্ষণশীল সব ব্যাপারে। তাই বলে তোমাকে এই রাতে বাড়ি থেকে বের করে দিবেন না। তুমি শুধু ভাইয়ার সামনে কোনো কথা বলো না, যা বলার আমি বলবেন। প্রিয়তা মাথা হেলিয়ে বলল। আচ্ছা। এরই মাঝে দিলরুবা বেগম সেই ঘরে এলেন। রাশভারী স্বরে বললেন, আমি ফারজাদের রুমে যাচ্ছি ওর সাথে কথা বলার জন্য। আমি যখন ডাকবো ওকে নিয়ে ভাইয়ের রুমে আসবে। মমি বলল। ঠিক আছে। দিলরুবা বেগম চলে গেলেন। আর একটু জড়সড় হয়ে বসলো প্রিয়তা। মমি তার হাতে হাত রেখে বলল, চিন্তা করো না, আমি আছেন তো। ফারজাদ ফাইল হাতে রুম জুড়ে পায়চারি চালাচ্ছে। দিলরুবা বেগম দরজার কাছে দাঁড়িয়ে শুধালেন। ব্যস্ত ফারজাদ? ফারজাদ ফিরে চেয়ে বলল। না, আমি আসুন। দিলরুবা বেগম রুমের ভিতরে গেলেন। বিছানায় বসলেন তিনি। বললেন, তোমার সাথে একটু কথা বলার ছিল। ফাইলটা বন্ধ করে ফারজাদ মায়ের পাশে বসলো। বলল, জি আমি, বলুন। দিলরুবা বেগম নিজেকে ধাতস্থ করে বললেন, তোমাকে না জানিয়ে আমি একটা মেয়েকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। ফারজাদ সঙ্গে সঙ্গে ভ্রুকুসকে বলল। মেয়ে? কোন মেয়ে? দিলরুবা বেগম খানিক সময় নিলেন, ছেলেটাকে ধাতস্থ হবার অপেক্ষা করলেন। অতঃপর রয়ে শুয়ে বললেন, মেয়েটা ভারী বিপদে পড়েছিল, একাই শহরে এসে পথ হারিয়ে বসেছে, রাস্তায় কাঁদছিল বসে, উপায়ন্তর না পেয়ে নিয়ে এসেছি। ফারজাদ উত্তেজিত সুরে বলল, আমি আজকাল এসব এক ধরনের ট্র্যাপ, আপনি বুঝতে পারছেন না। বড় কোনো বিপদও হতে পারে। এভাবে অপরিচিত একটা মেয়েকে কিভাবে বাড়িতে নিয়ে এলেন? আর ওই মেয়েকে বাচ্চা, ওর ফোন নাই, কোনো পরিচিত কাউকে কল দিলেই তো হয়ে যেত। সেটা হলেও তো চলতো, মেয়েটা এই দেশেও নতুন, সিমও তুলেনি এখন অবধি, ইন্টারনেটেও সংযোগ করতে ব্যর্থ। এমতো অবস্থায় মেয়েটার আর কি করণীয় বলো? তাই বলে একটা বাইরের মেয়েকে? দিলরুবা বেগম তাকে থামিয়ে দিয়ে বলল, এভাবে বলে না বাবা, বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয়। আরও আমাদের দেশের মানুষ, বাংলাদেশ থেকে এসেছে, ওকে সাহায্য করতে না পারলে আমার মনে ভীষণ অশান্তি হতো। তুমি একবার শুধু মেয়েটার সাথে কথা বললে নাও, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নিও। ফারজাদ জোরে নিঃশ্বাস ফেলল। দুনিয়ার যে করুণ দশা, এই অবস্থায় নিজের ছায়াকেও বিশ্বাস করতে দুবার ভাবা লাগে। সেখানে অপরিচিত অচেনা এক মেয়েকে সে কিভাবে বিশ্বাস করবে? তাও মায়ের এত আকুতি অগ্রাহ্য করতে না পেরে রাজি হলো সে। দিলরুবা বেগম খুশি মনে মমিকে ডাকলেন প্রিয়তাকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই মমি হাজির হলো, প্রিয়তা সমেত। দিলরুবা বেগম মৃদু হেসে বললেন, এই যে ও হলো প্রিয়তা, আর প্রিয়তা ও আমার একমাত্র ছেলে ফারজাদ।
প্রিয়তা ঢোক গিলে কম্পিত সুরে সালাম দিল। সালামের জবাব দিল ফারজাদ। প্রিয়তাকে পূর্ণ মনোযোগে পরোক্ষ করে নিল। দেখেই বোঝা যাচ্ছে ভয়ে সিটিয়ে আছে মেয়েটা। চোখ মুখ শুকনো, যেন কতদিন খায় না। দুর্ভিক্ষের খরা পড়েছে যেন পাতলা ঠোঁটে। চোখের পাতা বারবার পিটপিট করে জানান দিচ্ছে যে সে এই মুহূর্তে ভয় আর দুশ্চিন্তায় মরমর হয়ে আছে। ফারজাদ মমিকে বলল। ওনাকে চেয়ারটাতে বসা মমি। মমি তাই করলো। চেয়ারে জড়সড় হয়ে বসলো প্রিয়তা। মাথা তার নিচু করা, চোখের দৃষ্টি দুই হাতে ভাঁজে সীমাবদ্ধ। ফারজাদ হালকা গলা ছেড়ে জিজ্ঞেস করলো। নাম কি আপনার? প্রিয়তা পল্লব নাড়িয়ে তাকালো একবার তার দিকে। মনে মনে হয়তো ভাবলো তখন না তার মা নাম বলল তাকে, তারপরও আবার নাম জিজ্ঞেস করছে কেন। পরক্ষণে আবার ভাবনা চিন্তা বাদ দিয়ে ক্ষীণ আওয়াজে বলল, প্রিয়তা, প্রিয়তা জামান। দিলরুবা বেগম খানিকটা চমকালেন, মনে মনে নামটা আওড়ালেন দুবার। ফারজাদ দ্বিতীয় প্রশ্ন করল। পাকিস্তানে কেন এসেছেন? প্রিয়তা এবার বুঝতে পারল না কি বলবে, সত্যি না কি মিথ্যা। মমি তো তাকে বারণ করেছিল সত্যি বলতে, তবে কি এখন মিথ্যে বলা উচিত? তার অতিরঞ্জিত ভাবনা বিরক্ত করছে ফারজাদকে। সে ফের বলে উঠল। উত্তর দিচ্ছেন না যে? প্রিয়তা উত্তর সাজিয়ে বলার আগে দিলরুবা বেগম বলে উঠলেন, পড়াশোনা পড়াশোনা করতে এসেছে। ফারজাদ ভ্রু কুঁচকালো, জিজ্ঞেস করলো, কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন? মরার উপর খাড়ার গার মনে হলো যেন। এবার কি বলবে? কোন ইউনিভার্সিটির নাম বলবে? সে তো পাকিস্তানের কোনো ইউনিভার্সিটির নামই জানে না। তার এই মুহূর্তে জন্মের আফসোস হচ্ছে এটা ভেবে যে কেন বান্ধবীদের কথা শুনে সেই পাকিস্তানি ড্রামা দেখেনি। আজ ওই সব ড্রামা দেখা থাকলে কিছু হলেও পাকিস্তান সম্পর্কে ধারণা হতো তার, আর তখন অন্তত মিথ্যাটাও গুছিয়ে বলতে পারতো। প্রচন্ড আফসোস নিয়ে মুখ কালো করলো সে। তারপর কোনো রকমে কথা সাজিয়ে বলল, এখনো অ্যাডমিশন হয়নি, হব। এখানে আপনার কোনো আত্মীয় আছে? না। মাথা নাড়িয়ে জবাব দিল প্রিয়তা। ফারজাদ বলল, তবে কোথায় থাকবেন? প্রিয়তা অসহায় সুরে বলল। জানি না। ফারজাদ এহেন উত্তরে অসন্তুষ্ট হলো ভীষণ। জবাবে শক্ত স্বরে বলল, জানি না বললে তো হবে না, ব্যবস্থা করুন। দুদিনের বেশি এই বাড়িতে আপনাকে আমরা রাখতে পারবো না। পরিবারের মানুষের সাথে যোগাযোগ করে অতি শীঘ্রই একটা ব্যবস্থা করবেন। আর সিমের ব্যবস্থা আমি করে দিব, আপনার আইডি কার্ড দিলেই হবে। প্রিয়তা গায়ে লাগলো বোধ হয়, বলল, 2 দিন রাখতে হবে না, কাল সকালেই চলে যাব আমি। প্রিয়তার জেদ দেখে অবাক না হয়ে পারল না ফারজাদ। বিরক্তও হলো বোধ হয়, তাই গম্ভীর স্বরে বলল, ব্যবস্থা করতে পারলে চলে যাবেন, সমস্যা নেই। মমি, ওনাকে এখন নিয়ে যা। মমির কাছে গিয়ে দাঁড়ালো। প্রিয়তা উঠে দাঁড়ালো নিচ থেকে। মমি তাকে নিয়ে গেল গেস্ট রুমের দিকে। তারা যেতেই ফারজাদ গম্ভীর সুরে বলল, ওনার ব্যবহার আমার পছন্দ হয়নি। আমি যত তাড়াতাড়ি সম্ভব এসব ঝামেলা বিদায় করুন। তুমি ওভাবে বলছিলে বলেই হয়তো। আপনি মেয়েটার হয়ে সাফাই দিচ্ছেন? না না, তা কেন হবে? আচ্ছা, মেয়েটার বিপদ কেটে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সময় 2 দিন আম্মি, এর মাঝেই যা করার করুন। মেয়েটার ব্যবহার বিরূপ প্রভাব ফেলেছে বোধ হয়। দিলরুবা বেগম তাই আর প্রতিক্রিয়া দেখালেন না, কেবল বললেন, আচ্ছা, আমি সামলে নিব সব। তোমার ভাই ভীষণ অহংকারী। মমি বড় বড় চোখে চেয়ে বলল। এই না না না, তুমি ভাইয়াকে ভুল বুঝছো। প্রিয়তা হাঁটু ভাঁজ করে বিছানায় এক কোণে বসলো। মনের বিষাদে এমনিতেই অবসন্ন সে। তার উপর এই লোকটার ব্যবহার তাকে আরো বেশি বিষণ্ণ করে তুলেছে। সে মমির দিকে চেয়ে বলল, তোমার ভাই না বলে কি আমি আজীবন থেকে যেতাম এখানে? কাউকে সাহায্য করে এইভাবে বলতে হয় না, সাহায্যের কোনো মূল্য থাকে না তাহলে। যাই হোক, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। কাল সকালেই চলে যাব আমি। কোথায় যাবে? প্রিয়তা দরজার দিকে চাইলো। দিলরুবা বেগমকে দেখে মাথা নোয়ালো সে। বলল, কোথাও একটা ঠিক চলে যাব। আর সব থেকে বড় কথা হলো আমার ওয়াদিকে খুঁজে বের করতে হবে। দেশে ফিরে যাও, তোমার মা বাবা নিশ্চয়ই তোমার জন্য দুশ্চিন্তা করছেন। প্রিয়তা ভেজা স্বরে বলল, ওয়াদিকে না নিয়ে আমি কোথাও যাব না। আমি এত কষ্ট করে শুধুমাত্র ওর জন্য পাকিস্তান এসেছি, আমি খালি হাতে ফিরতে পারবো না। দিলরুবা বেগম অদ্ভুত বিস্ময় নিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। নিজেরই অন্য এক প্রতিবিম্ব দেখছেন যেন তিনি। এগিয়ে এসে বসলেন, প্রিয়তার মাথায় হাত রেখে বললেন,
ছেলেটা তোমায় ঠকিয়েছে মা। প্রিয়তা আঁতকে উঠে যেন ভয়ানক কিছু শুনে ফেলেছে। অস্থির স্বরে বলে, এভাবে বলবেন না, ভয় হয় আমার। এমন কিছু হলে বেঁচে থাকতে পারবো না আমি। দিলরুবা বেগম গলার স্বর এবার শক্ত করে বললেন, অন্য কারোর সাথে নিজের বাঁচা মরার কোনো যোগসূত্র নেই। এটা একেবারেই একটা নিম্নমানের চিন্তা। কেউ কারোর জন্য মরে না, তুমিও মরবে না। সে যদি সত্যি তোমায় ভালোবাসতো তবে আজ তোমার এই হাল হতো না। তুমি না, ও নিজে যেত তোমার দেশে, তোমার মা বাবাকে রাজি করিয়ে বিয়ে করে নিয়ে আসতো। অথচ এমন কিছুই না করে সে তোমাকে আসতে বলল, আর তুমি আসার পর সে উধাও। কালো যার সাথে কথা বললে আজ একদিনের ব্যবধানে সে কি করে উধাও হয়ে গেল? একবারও এই চিন্তা তোমার মাথায় আসছে না মেয়ে? প্রিয়তা নির্বাক নিষ্পলক চেয়ে আছে, উত্তর নেই মুখে। কথাগুলো কাটা খায়ে নুনের ছিটায় ন্যায় বোধ হলো। তার হাত পা কাঁপছে, মস্তিষ্কটা যেন বিকল হয়ে এসেছে। দিলরুবা বেগম প্রিয়তার গালে হাত রাখলেন, নরম সুরে বললেন, তোমার যাওয়ার ব্যবস্থা আমরা করে দেব। দেশে ফিরে যাও, মরিচিকার পেছনে ছুটে লাভ নেই। প্রিয়তা কম্পিত সুরে বলল, আমি ওয়াদিকে ভালোবাসি। আমার 2 বছরের ভালোবাসা মিথ্যা হতে পারে না। দিলরুবা বেগম ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে বললেন, হতে পারে 12 বছরের ভালোবাসা যেখানে ঠুনকো, 2 বছরের ভালোবাসা তো সেখানে কিছুই না। প্রিয়তা প্রশ্নবিদ্ধ চোখে চাইল। দিলরুবা বেগম সেই দৃষ্টি এড়িয়েই বললেন, আমি তোমার খাবার নিয়ে আসছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। খাবার দাবারের পর্ব চুকিয়ে যার যার মতো ঘরে গেল সবাই। প্রিয়তার খাবার ঘরেই দেওয়া হয়েছিল। হয়তো খাবার খেয়ে এতক্ষণে সে শুয়ে পড়েছে। ফারজাদ তার বারান্দায়। খাবার শেষ করে কিছুটা সময় বারান্দাতে কাটায় সে। ছোট্ট বাড়ি তাদের। আহামরি বিলাসতা না থাকলেও সুখ আছে বেশ। তার বারান্দায় গ্রিল নেই। রেলিংয়ে হাত চেপে আকাশের দিকে দৃষ্টিপাত তার। অন্তরক্ষী আজ চাঁদ নেই। কুচকুচে কালো মেঘগুলো মোটেও তার পছন্দ হচ্ছে না। তাই ফিরে ঘরে আসার সিদ্ধান্ত নিয়েও আবার থমকে দাঁড়ায়। কিছু একটা শুনতে পায় বোধ হয়। নিশ্চিত হবার জন্য মনোযোগ দেয়। হ্যাঁ, ঠিক শুনেছে। একটা মেয়েলি সুর, ক্ষীণ আওয়াজ গুনগুন করে বেজে যাচ্ছে। গান গাইছে কেউ। ফারজাদ উল্টো ঘুরে ঘাড় কাত করে একবার ডান দিকে তাকায়। ওপাশে দেখা না গেলেও স্মরণ হয়, তার ঠিক পাশের ঘরটায় গেস্ট রুম। সেই রুমে মেয়েটাকে থাকতে দেওয়া হয়েছে। সে নিশ্চিন্ত হয় গানটা ওই মেয়েটাই গাইছে। ফারজাদ নড়ে না আর। চারদিক তখন নীরব নিস্তব্ধ। রাস্তার ওপারে কুকুরগুলো আজ শান্ত বেশ। বাতাসে কোনো শব্দ নেই। আকাশেরও মন খারাপ। অদ্ভুত, চারদিক যেন আজ একটু বেশি বিষাদগ্রস্ত মনে হচ্ছে ফারজাদের। কিন্তু কেন? থেমে গেল। ফারজাদ ডান দিকে চাইলো আবার। থামলো কেন মেয়েটা? সে কি কাঁদছে? ফারজাদ ভ্রুবাস করলো। গানের সুরে তার ভেজা কম্পিত তরঙ্গ টের পাচ্ছিল ফারজাদ। মেয়েটার কি ভীষণ কষ্ট, নাকি তার কথাই সে কষ্ট পেয়েছে? পরক্ষণে ফারজাদ আবার শরীর টান টান করে দাঁড়ালো। নিঃশ্বাস ফেললো জোরে। এত ভেবে তো কোনো লাভ নেই। কে কাঁদলো, কে হাসলো, সেসব জেনে সে কি করবে? ঘরে চলে আসে সে। বারান্দায় দরজাটা আটকে দেয়। তারপর একটা ফাইল হাতে বিছানায় বসে। চোখের নোনতা জলে বালিশের একপাশ ভিজে আছে। মনের দুঃখের অন্তর নেই। অন্তঃস্থলে যে বিষাদের জোয়ার বইছে, তার শেষ কোথায় কে জানে। মেয়েটা ওড়না দিয়ে নাক মুছে। ফোনটা এক হাতে তার চোখের সামনে ধরা। এখনো অপেক্ষা করছে সেই মানুষটার একটা বার্তা, যার জন্য এত কিছু। সে মানুষটা তাকে ঠকিয়েছে, এই কথাটা যেন সে মানতেই পারছে না। এই তো একদিন আগেও কত ভালোবাসার কথা বলল সে। বলেছিল পাকিস্তানে আসলেই বিয়ে করবে, তারপর দুজন মিলেই ফিরে গিয়ে মা বাবাকে মানাবে। অথচ কয়েক ঘন্টা ব্যবধানে সব শেষ হয়ে গেল। মা বাবাকে এখন কি করে মুখ দেখাবে সে? তার দেওয়া চিঠি পড়ে মা নিশ্চয় খুব কেঁদেছিলেন। বাবা আর ভাই হয়তো পাগলের মতো খুঁজে বেরিয়েছে তাকে। অথচ সে সব ভুলে এক মিথ্যে মায়া জালে নিজেকে জড়িয়ে এখানে চলে এলো। এত নিষ্ঠুর সে। প্রিয়তা এবার শব্দ করে কেঁদে ফেলল। মা বাবা আর ভাইয়ের কথা খুব মনে পড়ছে তার। তাদের কাছে আবার কোন মুখে ফিরে যাবে সে? গিয়ে কি বলবে? দুশ্চিন্তায় মাথা ব্যথা শুরু হয়েছে।
মনে হচ্ছে যেন মৃত্যুই একমাত্র এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে তাকে। রোদ ঝলমলে সকাল, শুক্রবার সকাল বলে মমির আজ কলেজে যাওয়ার তাড়া নেই, তাই একটু বেলা অবধি ঘুমাবে সে। খাবার টেবিলে ফারজাদ আর দিলরুবা বেগম বসেছেন। ফারজাদ খাওয়ার মাঝে জিজ্ঞেস করলো, ওই মেয়েটাকে খাবার দিয়েছেন আমি? দিলরুবা বেগম জবাবে বললেন, ডেকেছিলাম একবার, ঘুমোচ্ছে বোধহয়, তাই আর ডাকিনি। পরে উঠলে মমির সাথে খেয়ে নিবে। ফারজাদ বলল, আচ্ছা আমি, আপনার মেয়েটার কথা বিশ্বাস হয়? কোনো কিছু ব্যবস্থা না করে উনি নিজ দেশ ছেড়ে একেবারে অপরিচিত অচেনা এক দেশে চলে এলেন। এখানে এসে কিভাবে কি করবেন ভাবলেন না একবারও? আর ওনার পরিবারই বা কেমন, এভাবে একা একটা মেয়েকে ছেড়ে দিল? দিলরুবা বেগম প্রসন্ন হেসে বললেন। পড়াশোনার জন্য এসেছে বাবা। ফারজাদ বলল, উনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেটাই জানেন না, এভাবে একেবারে দিক বেদিক না দেখেই চলে এলেন। আপনার কাছে অদ্ভুত লাগছে না ব্যাপারটা? দিলরুবা বেগম আর কি বলবেন ভাবছেন। ছেলেটাকে কাল থেকে মিথ্যে বলেই যাচ্ছেন তিনি। সত্যিটা তো অন্য। এই মেয়ে যে কি বিশাল বিপদে পড়েছে সেই কথা তো এখন আর ছেলেকে বলতে পারবেন না। এমনিতেই এই প্রেম ভালোবাসাতে তার ভীষণ বিদ্বেষ। তার উপর একই ঘটনার পুনরাবৃত্তি দেখলে এই মেয়েকে আর ঘরেই রাখবে না নিশ্চিত। তাই প্রসঙ্গ পাল্টাতে বললেন। মমির কলেজ ফিটা বাকি বাবা, কবে দিবি? ফারজাদ ঠোঁট গোল করে বলল, ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, মৌমিকে আজই দিয়ে দিব। আচ্ছা। মমি গেস্ট রুমের দরজার সামনে গিয়ে দেখলো প্রিয়তা তার ব্যাগ গুছাচ্ছে। কালকের কামিজ পাল্টে হলুদ রঙের নতুন একটা কামিজ পরেছে সে। উস্কো খুস্কো চুলগুলো বেশ পরিপাটি করে বাঁধা এখন। সে জিজ্ঞেস করলো, আসবো? প্রিয়তা ফিরে চেয়ে তাকে দেখে হাসলো, বলল, এসো না, এটা তো তোমারই বাড়ি। মমি ভেতরে এলো। প্রিয়তার মুখে হালকা শ্বাস নজরে পড়েছে তার। সে জিজ্ঞেস করলো, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? প্রিয়তা তাকিয়ে বলল। চলে যাবো যে, তাই। মমি শুকনো মুখে বলল। ভাইয়া বলল বলেই চলে যেতে হবে? দুটো দিন থাকো। প্রিয়তা হেসে বলল। আরে না না, ওনার বলাতে তো যাচ্ছি না আমি, ওয়াদি বলেছে। ওয়াদি? হ্যাঁ, যার জন্য আমার এখানে আসা, আমার প্রিয় মানুষ। ও রাতে কল দিয়েছিল আমায়, একটা অ্যাড্রেস দিয়ে আমায় সেখানে যেতে বলেছে। আমি বলেছিলাম না, ওয়াদি আমায় ঠকাতে পারে না, ওর ভালোবাসা মিথ্যা হতেই পারে না। দেখছো ও ভুলেনি আমায়। মমি নিষ্পলক চেয়ে রইল। কিছু সময় পর বলল, তুমি উনাকে অনেক বিশ্বাস করো, তাই না? প্রিয়তা মুচকি হেসে বলল। হ্যাঁ, অনেক। মমি ক্ষীণ সুরে বলল। আচ্ছা, খেতে এসো। বাইরে গিয়ে খাবো? হ্যাঁ, ডাইনিংয়ে আমার সাথে বসে। প্রিয়তা ধীর আওয়াজে বলল। তোমার ভাই আছে না? আমি ওনার সামনে যেতে চাই না। ভাইয়া উনার ঘরে, তুমি নিশ্চিন্তে আসতে পারো। প্রিয়তা ব্যাগের চেন আটকে মমির পেছন পেছন ডাইনিং অবধি গেল। তার পদাচরণ অতি নির্লিপ্ত। জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে দিলরুবা বেগম এসে বললেন। দাঁড়িয়ে আছো কেন মা, বসো। প্রিয়তা অস্বস্তি নিয়ে চেয়ারে বসলো। অন্যটাতে বসলো মমি। প্লেটে খাবার নিতে নিতে সেই বলল, আমি উনি নাকি এখন চলে যাবেন? দিলরুবা বেগম চিন্তিত সুরে বললেন। কোথায় যাবে? প্রিয়তা চেয়ে মৃদু হেসে বলল। ওয়াদি আমায় রাতে কল দিয়েছিল, ও আমায় একটা ঠিকানা দিয়েছে দেখা করার জন্য। আমি ওর কাছেই যাব। দিলরুবা বেগম ভ্রু কুঁচকালেন, বললেন। কথা হয়েছে তোমার? কোথায় যেতে বলেছে? আসলে আমি তো ঠিক চিনি না, তবে ওর ঠিকানা দিয়ে বলেছে এখান থেকে যে কোনো একটা বাসে উঠে ঠিকানাটা বললেই হবে। দিলরুবা বেগম এক পলক ভেবেই বললেন। তোমার একা যেতে হবে না, আমি আর ফারজাদ নিয়ে দিয়ে আসবো তোমায়। প্রিয়তা অপ্রস্তুত সুরে বলল। না না, আপনারা এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাদের আমি আর কষ্ট দিতে চাই না, আমি একা যেতে পারবো। পারবে না মেয়ে, এই দেশ এই শহর সব তোমার জন্য নতুন। এখানে আনাচে কানাচে বিপদ পেতে আছে, আমরা পৌঁছে দিব তোমায়, তুমি খেয়ে নাও। প্রিয়তা অভিভূত হলো। এই অচেনা মানুষগুলো কত ভালো। আজকাল এত ভালো মানুষ হয় নাকি? যদিও ছেলেটা একটু বেশি খিটখিটে, তাও মনের দিক দিয়ে হয়তো খারাপ না। প্রিয়তা খুশি মনে চটপট খেয়ে নিল। তারপর গেস্ট রুমে গিয়ে বাকি কাজ সেরে একদম তৈরি হয়ে নিল সে। ফারজাদকে রাজি করাতে বেশ বেগ পোয়াতে হলো দিলরুবা বেগমের। তাও অবশেষে সফল হয়েছেন তিনি।
ফারজাদ গাড়ি বের করে বাহিরে অপেক্ষা করছেন। প্রিয়তার হাত ধরে আছে মমি। মন খারাপ করে বলল, বিয়ের পর ভাইয়াকে নিয়ে অবশ্যই আমাদের বাড়িতে আসবে। প্রিয়তা প্রসন্ন হাসলো, বলল, অবশ্যই আসবো। তারপর দিলরুবা বেগম প্রিয়তাকে নিয়ে গাড়িতে বসলেন। গাড়ি স্টার্ট দিল ফারজাদ। গেট থেকে বের হয়ে মাকে বলল, কাল অবধি ওনার যেখানে কোনো আত্মীয় ছিল না, আজ হঠাৎ কোত্থেকে আত্মীয়ের উদয় হলো আম্মি। উনি সত্যি বলছেন তো? বিরক্ত হলো প্রিয়তা। লোকটা তাকে এত কেন সন্দেহ করছে? সে চোর না ডাকাত? আশ্চর্য। প্রিয়তা মুখ কালো করে অন্যদিকে ঘুরিয়ে নেন। দিলরুবা বেগম বুঝতে পারেন ব্যাপারটা, বলেন, চিন্তা কর না ফারজাদ, আমার ওর আত্মীয়র সাথে কথা হয়েছে। ফারজাদ আর কথা বাড়ালো না। মেয়েটাকে ঠিকানা মতো পৌঁছে দিতে পারলেই বাঁচে সে। গন্তব্যে পৌঁছাতে আধা ঘন্টা সময় লাগলো। গাড়ি থামতেই নেমে দাঁড়ালো প্রিয়তা। আশেপাশে চোখ বুলালো। পরিচিত মুখখানার দেখা মিলল না। সে ওয়াদির নাম্বারে মেসেজ দিল, এই বলে যে, मैं आया, आप कहाँ हो? উত্তর এলো সাথে সাথে। Just wait for a minute. I'm coming. খুশি হলো প্রিয়তা। দিলরুবা বেগমের দিকে চেয়ে বলল, আপনারা এবার চলে যান আন্টি, ওয়াদি এসেছে। দিলরুবা বেগম গাড়ি থেকে নেমেই দাঁড়ালেন। আশপাশটা তীক্ষ্ণ চোখে পরখ করলেন তিনি। একটা গলির মাঝে গাড়িটা রাখা। মানুষের আনাগোনা খুব একটা নেই। ছোট ছোট দালান, পুরনো বেশ। তিনি সবকিছু পরখ করে বললেন, আমরাও দাঁড়াই, ওয়াদি আসলেই না হয়ে যাব। এতক্ষণ কিভাবে দাঁড়িয়ে থাকবেন? সমস্যা নেই মা, তোমাকে কোনো মতেই একা রেখে যাওয়ার ভরসা পাচ্ছি না। প্রিয়তা অবাক হচ্ছে বারংবার। সে আপ্রতুল্য কণ্ঠে বলল, আজকাল আপনজনের জন্যও কেউ এতটা করে না যতটা আপনারা আমার মতো অচেনা একটা মেয়ের জন্য করছেন। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমি আজীবন মনে রাখবো আপনাদের। দিলরুবা বেগম হাসলেন উত্তরে। বেশি সময় নিল না। কয়েক মিনিট ভিতরেই একজন ছেলে এসে হাজির হলো সেখানে। মুখে মাস্ক, পরনে কালো রঙের একটা কাবলি সেট, চোখে আবার কালো চশমা। কোনো ফাঁক ফুকর দিয়েও তার মুখ দেখা যাচ্ছে না। সে এসেই জড়িয়ে ধরল প্রিয়তাকে। আচমকা জড়িয়ে ধরাতে প্রিয়তা খানিকটা ভড়কে যায়। তার উপর তার সামনে দিলরুবা বেগম আর ফারজাদ। তাদের সামনে বড্ড অস্বস্তিও বোধ করলো সে। নিজেকে কোনো রকমে ছাড়িয়ে বলল, वादी, कल पूरा दिन कहाँ पर थी आप? आपको पता है मैं कितना परेशान हो गई थी? ওয়াদির দুই হাতে তার মুখ আগলে বলল, मैं एक जरूरी काम के लिए गाँव गया था। सॉरी, मेरी वजह से आपको बहुत तकलीफ हुई। इट्स ओके। ওয়াদি হাসলো, বলল, चलिए अब मैं आ गया हूँ आपकी सारी परेशान दूर करने। প্রিয়তা দিলরুবা বেগমের দিকে চেয়ে প্রসন্ন সুরে বলল, आंटी, वो हलो वादी। और वादी, ये एक बहुत अच्छा आंटी है। कल मैं इनके घर में ही थी। ওয়াদি এবার চোখের কালো চশমাটা নামালো। এতক্ষণ খেয়াল করেনি সে। দিলরুবা বেগমকে দেখে ভ্রু কুঁচকালো সে। দিলরুবা বেগমের তীক্ষ্ণ সরু দৃষ্টি তার চোখ বরাবর। ফারজাদ গাড়িতেই বসা। নেমে এসে কারোর সাথে কথা বলার খুব একটা আগ্রহ পাচ্ছে না। দিলরুবা বেগম স্মিত হাসলেন, বললেন, इनकी ध्यान रखना बेटा, ये आपसे बहुत मोहब्बत करती है। ওয়াদি বোধহয় হাসলো। মাস্কের আড়ালে দৃশ্যমান হলো না তা। মাথা এলিয়ে বলল, সে जी बिल्कुल। आई थिंक वी गुड गो नाउ। प्रियता चलिए। প্রিয়তার এক হাত আগলে ধরলো। দৃশ্যখানা গাড়ি থেকে বসে অবলোকন করলো ফারজাদ। বিরক্তিতে কপালের ভাঁজ পড়ল তার। প্রিয়তা দিলরুবা বেগমের দিকে চেয়ে পড়ল। এবার আমরা যাই আন্টি, আর আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। দিলরুবা বেগম হেসে তার গালে হাত রেখে বললেন, যাও, নিজের খেয়াল রেখো, আর আমার ফোন নাম্বারটা নিয়ে যাও, যে কোনো প্রয়োজনে কল দিও আমায়। প্রিয়তা ব্যাগ থেকে ফোন বের করেই বলল। জি আন্টি, বলুন। দিলরুবা বেগম নিজের নাম্বার দিয়ে ব্যাগ খুলে একটা কার্ডও বের করে দিলেন। বললেন, এটা আমার ছেলের কার্ড, রেখে দাও। আর ওর ব্যবহারে মন খারাপ করো না, পরিস্থিতি ওকে এমন বানিয়েছে। না না আন্টি, আমি কিচ্ছু মনে করিনি। ওয়াদি তাড়া দিয়ে বলল। चलिए प्रियता। ওয়াদি তার হাতে টান দিল। একটু বেশি যেন তারা দেখাচ্ছে সে। প্রিয়তা তাড়াহুড়ো দেখেই বলল, আমি যাই আন্টি, দোয়া করবেন। হ্যাঁ মা, যাও। ওয়াদি প্রিয়তাকে নিয়ে হাঁটা ধরল। দিলরুবা বেগম চেয়ে রইলেন অপতিপ। অদ্ভুতভাবে তার মায়া হচ্ছে বড্ড। এটা কিসের মায়া, কিসের টান সেটা বোধগম্য নয়।
প্রিয়তার দৃষ্টি আড়াল হবার আগ পর্যন্ত পুরোটা সময় দেখে গেলেন তিনি। ফারজাত চেয়ে রইল তার যাওয়ার পানে। সে আড়াল হতেই ফারজাত গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, আমি উঠে আসুন এবার। দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলেন। ফারজাত গাড়ি ঘোরালো, জিজ্ঞেস করলো, ছেলেটা কি ওনার প্রেমিক? দিলরুবা বেগম অপ্রস্তুত হয়ে তাকালেন। ফারজাতও তার মাকে পরখ করলো, বলল, একই ঘটনার পুনরাবৃত্তি, তার উপর আপনি আবার ওই মেয়েকে সাহায্য করলেন। এটা করা কি খুব প্রয়োজন ছিল? সিটে হেলান দিয়ে চোখ বুজে নিলেন দিলরুবা বেগম। উত্তর দিলেন না আর। পুরনো ঘা কাল থেকে বারংবার আঘাত লাগছে, রক্তক্ষরণ হচ্ছে বোধহয় এবার। ফারজাত নীরব রইল। সে বোঝে, সে জানে, তাই আর মাকে খাটালো না। ওয়াদি প্রিয়তাকে নিয়ে বাইকে করে কোথায় একটা গিয়েছে। প্রিয়তার কাছে এই পরিবেশ অপরিচিত। সত্যি বলতে কিছুটা ভীতও সে। যদিও ওয়াদির প্রতি অগাধ বিশ্বাস তার, তাও অদ্ভুত এক ভয় কাজ করছে। বাইক থেকে নেমে ওয়াদি তার মাস্ক নামালো। ফোনের স্ক্রিন অবধি সীমাবদ্ধ থাকায় মুখাবয়টা বাস্তবে দেখে চিত্ত জুড়ে প্রশান্তির স্রোত বইল প্রিয়তার। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওয়াদি তার হাত ধরেই বলল, ये मेरा घर है, अब से हम यहाँ भी रहेंगे। প্রিয়তার চোখ বুলালো আশেপাশে। পুরনো ধাঁচের একটি বাড়ি, আহামরি কোনো চাকচিক্য নেই। আশেপাশে বেশ গাছগাছালি, তার মাঝে সাদা রঙের একটি দালানেটি। সবকিছু পরখ করে স্মিত হাসল সে, বলল, हमारी निकाह कब होगी? ওয়াদি হেসে বলল। आज रात अम्मी अब्बू आने की बात। প্রিয়তার ঠোঁটের কোণে হাসি প্রস্ফুটিত হলো, বলল, ठीक है। তারপর ভেতরে পদার্পণ করলো তারা। ভেতরে এসে খানিকটা অবাক হতে দেখা গেল প্রিয়তাকে। বাড়িতে কেউ নেই, আহামরি কোনো ফার্নিচারও চোখে পড়ছে না। খুব প্রয়োজনীয় কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। ওয়াদি প্রিয়তাকে নিয়ে একটা সোফায় বসালো, বলল, तुम बैठो, मैं पानी लाता हूँ। প্রিয়তা বসলো। ওয়াদি চলে গেল তার কাজে। প্রিয়তা বাড়ির ভেতরটা দেখছে অতি মনোযোগে। চোখে পড়ার মতো তেমন কিছুই নেই, তবে বসার ঘরের দেওয়ালে একটা ছবি আছে, সাদা কালো পুরনো ছবি। ছবিটা স্পষ্ট নয়। প্রিয়তা কিছুক্ষণ ছবিটার দিকে চেয়ে রইল। এরই মাঝে পানির গ্লাস হাতে হাজির হলো ওয়াদি। প্রিয়তার দৃষ্টি পর্যবেক্ষণ করে বলল, ये मेरा अम्मी है। প্রিয়তা জবাবে ক্ষীণ হাসলো। ওয়াদি পানির গ্লাসটা হাতে দিল তার। অল্প পানি খেলো প্রিয়তা। ওয়াদি বলল, तुम अब घर में जा कर आराम करो, मैं दोपहर की खाने का इंतजाम कर रहा हूँ। প্রিয়তা উঠে দাঁড়িয়েই বলল, चलिए मैं भी आपको हेल्प करती हूँ। ওয়াদি কিছু বলার আগেই ফোন বেজে উঠল তার। ফোন দেখে মুখের চিত্র তার পাল্টে গেল যেন। দ্রুততার সহিত বেরিয়ে গেল সে। প্রিয়তা কিছু বুঝে উঠতে পারল না, হা করে চেয়ে রইল কেবল। প্রিয়তা দরজার পানে চেয়ে বসে আছে। ওয়াদির কোনো খবর নেই। সে যে একবার বাহিরে গিয়ে দেখবে, সে নিশ্চয়তাটুকু মনে দিচ্ছে না। অবশেষে তার অপেক্ষার প্রহর কিছুটা বাড়তেই ওয়াদির আগমন ঘটে। প্রিয়তার সাথে চোখে চোখ পড়তেই হাসে সে। যদিও আপাত দৃষ্টিতে এই হাসি বেশ সাবলীল, কিন্তু তাও কোথাও একটা যেন দুমনা রয়ে গিয়েছে। ওয়াদি দরজা বন্ধ করে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো, বলল, আমার এক বন্ধু কল দিয়েছিল, ওর কিছু টাকা প্রয়োজন, সকাল থেকে জ্বালিয়ে মারছে হাওয়ায়। প্রিয়তা অম্লান হেসে বলল। ও, ওয়াদি বলল, তুমি ঘরে যাও, আমি রান্নার ব্যবস্থা করছি। আমিও তোমার সাহায্য করব। না না না, তুমি আপাতত গিয়ে বিশ্রাম নাও, সাহায্য লাগলে ডাকবো তোমায়। ওয়াদি প্রিয়তাকে এক প্রকার জোর করে তার ঘরে নিয়ে এলো। ছোট্ট ঘরে একটা খাট, ছোট ড্রেসিং টেবিল আর আলমারি ছাড়া আর কিছুই নেই। জানালার পাশে একটা চেয়ার রাখা আছে, তাতে পড়ে আছে কিছু কাপড়ের স্তূপ। ওয়াদি জানালার পর্দা সরাতে সরাতে বলল, কিছু মনে করো না, একা থাকে তো তাই একটু অগোছালো। প্রিয়তা হেসে বলল, সমস্যা নেই, আমি সব কিছু মানিয়ে নিতে পারবো। ওয়াদি তার সামনে এসে দাঁড়ালো। প্রিয়তার মুখখানা তার হাতের আজলাই নিয়েই অপ্রতুল্য সুরে বলল, আই লাভ ইউ। লজ্জা পেল প্রিয়তা, চোখের পাতা নামিয়ে ফেললো। মৃদুর আওয়াজে বলল, আই লাভ ইউ টু। ওয়াদি এবার আরেকটু কাছে আগায়। প্রিয়তার সংকোচের মাত্রা বাড়ে। ওয়াদির মুখটা আরেকটু বাড়িয়ে দিতেই বড় বড় চোখে তাকায় প্রিয়তা। তার দৃষ্টি অগ্রাহ্য করে আরো একটু এগিয়ে আসে সে। ওয়াদির উষ্ণ নিঃশ্বাস প্রিয়তার চোখে মুখে আপতিত হচ্ছে।
প্রিয়তার বুকে কম্পন তীব্র হয়। ওয়াদির উদ্দেশ্য ঠাওর করতে পেরে মনের অস্থিরতা আর ভয় বেড়ে যায় তার। ঠোঁট নাড়িয়ে মৃদুর আওয়াজে বলে। বিয়ের পর? ওয়াদি ভ্রু কুঁচকায়, খানিকটা হয়তো বিরক্ত হয়, বলে। বিয়ের পর তো তুমি পুরোটাই আওয়ার, এখন না হয় তোমার ঠোঁটটুকুই আওয়ার হোক। প্রিয়তা ঢোক গিলে ভীত সুরেই বলে। পুরো আমিটা বিয়ের পরেই তোমার হতে চাই, এখন না। এই বলে সে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ওয়াদির যেন তাকে ছাড়তে নারাজ। প্রিয়তা বুঝতে পারছে না কি করবে। ওয়াদির এখন রুক্ষ প্রতিক্রিয়া তার মনের উপর বেশ প্রভাব ফেলছে। তার মুখশ্রী ফ্যাকাশে হয়ে আসে। আচমকা ওয়াদি ছেড়ে দেয়। ছাড়া পেয়ে ছিটকে দূরে সরে যায় প্রিয়তা। মাথা নিচু করে অস্বস্তি ঢাকার চেষ্টা চালায়। ওয়াদি কিছুক্ষণ বিরক্ত চোখে চেয়ে থেকে মুচকি হেসে বলে। সমস্যা নেই, 2 বছর যখন অপেক্ষা করতে পেরেছি, আর কিছুক্ষণও অপেক্ষা করতে পারবো আমি। বিশ্রাম নাও, মা বাবা এলেই নেকাটা সেরে ফেলবো। ওয়াদি বেরিয়ে আসে। প্রিয়তা মাথা তুলে তাকায়। 2 বছরের সম্পর্কে ওয়াদি আরো আগ থেকে একটু বেশি ঘনিষ্ঠ হতে চেয়েছিল, তবে প্রিয়তা সেসবে গুরুত্ব না দেওয়াতে সে আর পারেনি। এই দূর ভালোবাসার সম্পর্কের মাঝে সমস্ত ঘনিষ্ঠতা কেবল এই ফোনের স্ক্রিনে সীমাবদ্ধ। তাও প্রিয়তার মন এসবে সায় দিত না কখনো। তাই তো সবকিছু ছেড়ে বিয়ে করতে এসেছে সে। সমস্ত ঘনিষ্ঠতায় পবিত্রতা রয়েছে একমাত্র এই সম্পর্কে। আর তাই সে চায় এই 2 বছরের সমস্ত দূরত্ব কেটে যাক এই সম্পর্ক বাস্তবায়নের মাধ্যমে। চোখ খুলতে নিজেকে এক অন্ধকার ঘরে আবিষ্কার করলো প্রিয়তা। এতটাই অন্ধকার চারদিক যে সে নিজের অস্তিত্বটুকু টের পাচ্ছে না। আশপাশ থেকে কেবল অদ্ভুত শব্দ আসছে, যেন কেমন চিৎকার, সচিৎকারের শব্দ। ভয়ে গায়ে কাটা দিচ্ছে তার। সে হাঁটু ভাঁজ করে জড়সড় হয়ে বসে আছে। এরই মাঝে আকস্মিক দরজাটা খুলে গেল। একটা ছায়া দরজা বরাবর। অস্পষ্ট সে মোটা রুক্ষ কণ্ঠে বলল, এবার তোর পালা। এই বলে ছায়াটা এগিয়ে আসার আগে পেছন থেকে কেউ একটা তার মাথায় আঘাত করে বসে। তা দেখে কেঁপে ওঠে প্রিয়তা। ওই মানুষটা কিছুক্ষণ মাঝে তার চোখের সামনে স্পষ্ট হয়। মানুষটাকে প্রথম দেখাতেই চিনে ফেলে সে। বিড়বিড় করে বলে ওঠে, ফারজাদ, আপনি? ঝনঝন করে উঠে কিছু একটা। প্রিয়তা ধরফড়ি উঠে বসে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে তার। আচমকা ঘুম ভেঙে যাওয়াতে এমন হচ্ছে হয়তো। বুকে হাত চেপে উঠে দাঁড়ায় সে। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সেই খেয়ালই নেই। তার উপর এই ক্ষুদ্র সময়ের মাঝে অদ্ভুত এক স্বপ্ন দেখে বসেছে সে। তবে তার সেই স্বপ্নে ওই ফারজাদ বলে লোকটা কি করে এলো, কেন এলো? একদিনের পরিচয়ে লোকটা তার স্বপ্নে কেন চলে আসবে? আশ্চর্য। প্রিয়তা ভীত স্পেয় চিত্রে ফোনটা হাতে নিয়ে দেখে 2:50 বাজে। ওয়াদিরের কথা তৎক্ষণাৎ স্মরণে আসে তার। ছেলেটা একা একা কি করছে কে জানে। ওড়নাটা ঠিকঠাক করে দ্রুত ঘর থেকে বের হলো প্রিয়তা। রান্নাঘর চিনে না সে। টুংটাং শব্দ অনুসরণ করে ওয়াদির হদিস পেল। দরজার সম্মুখে দাঁড়িয়ে দেখলো ওয়াদি উল্টো দিকে ফিরে কাজ করছে। তার বাম হাতে 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে কিছু একটা। বিলম্ব না করে প্রিয়তা বুঝতে পারল যে ওয়াজি সিগারেট খাচ্ছে। ব্যাপারটাতে আগে অবগত ছিল না সে, তাই অবাক হলো। কষ্টও পেল বোধহয় খানিক। জিজ্ঞেস করলো, তুমি সিগারেট খাও ওয়াদি? হঠাৎ প্রিয়তার গলার স্বর ভীত করে ওয়াদিকে। পেছনে ফিরে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে যেন। সিগারেটটা সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। বলে উঠে, না না না, অভ্যাস নেই তেমন, মাঝে মধ্যে একটু একটু খাই আর কি। প্রিয়তা ক্ষীণ সুরে বলল, আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না। ওয়াদি জোরপূর্বক হেসে বলল, আচ্ছা, আর খাবো না। খুশি হলো প্রিয়তা। তার এক কথাতে ওয়াদি রাজি হয়ে যাওয়ার ব্যাপারটা বড্ড আনন্দ দিয়েছে তাকে। ভিতরে আসে সে। জিজ্ঞেস করে, কি রান্না করেছো? মাছ, ডাল, ডিম আর ভাত, এগুলোতে চলবে? প্রিয়তা বড় বড় চোখে চেয়ে বলে, এত কিছু রেঁধে ফেলেছো? এত কিছু কোথায় আর করতে পারলাম, অল্পই তো করেছি, দেরি হয়ে যাচ্ছে বলে আর বেশি কিছু করতে পারিনি। প্রিয়তা হেসে বলে, আমার এইটুকুতেই চলবে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। প্রিয়তা এগিয়ে এসে বলে, শুনো, এটুকু কাজ অন্তত আমায় করতে দাও। সেই আসার পর থেকে কাজ করেই যাচ্ছ, এবার গিয়ে ফ্রেশ হয়ে নাও তুমি, আমি খাবার বেড়ে দিচ্ছি।
ওয়াদি মাথা নাড়িয়ে বলল, একদমই না। কাল থেকে এমনিতেই এসব দায়িত্ব একেবারের জন্য তোমার হাতে চলছে, তাই আজকে একটু আরাম করে নাও। যাও, গিয়ে বসো তুমি, আমি আসছি। প্রিয়তা হাসলো তার কথা শুনে, বলল, আচ্ছা একটু তো সাহায্য করি। না, কোনো সাহায্য লাগবে না, তুমি বসো গিয়ে। ওয়াদির জোরাজুরিতে প্রিয়তা আর রান্নাঘরে টিকতে পারল না। সে ডাইনিং এর চেয়ারে টেনে বসলো। রান্নাঘরে সব খাবার বাড়ছে ওয়াদি। ঠোঁটের কোণে তার চমৎকার হাসি। এই প্রথম এত আয়োজন করে কারোর জন্য রেঁধেছে সে। খাবারের ঘ্রাণে বলে দিচ্ছে রান্নার হাত পাকা তার। সে সব খাবার প্লেটে সাজিয়ে রাখলো। প্রিয়তার জন্য একটা আস্ত তেলাপিয়া রেঁধেছে সে, বেশ যত্ন করে, ভালোবাসা সমেত। এখন সেটাতে আরেকটু ভালোবাসা মেশাচ্ছে। ঠোঁটের কোণে হাসিটা এখনো বিরাজমান, যেন হাসিটুকুই বলে দিচ্ছে মাছের স্বাদ বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মাছের টুকরোটুকু মুখে তুলে চমকায় প্রিয়তা। ফেল করে ওয়াদির দিকে চেয়ে জিজ্ঞেস করে, এটা তুমি রেঁধেছো? ওয়াদি মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, কেন মজা হয়নি? প্রিয়তা আরেকটুকু মুখে তুলেই বলে, দারুণ হয়েছে। খুশি হয় ওয়াদি। প্রিয়তা মজা করে সবগুলো খাবার খায়। খাবার শেষ করে ওয়াদিকে সব গুছিয়ে রাখতে সাহায্য করে সে। যদিও এইবার ওয়াদি তাকে বারণ করেছিল, তবে প্রিয়তা সেই সব অগ্রাহ্য করে এক প্রকার জোর করেই সাহায্য করেছে তাকে। সব গুছিয়ে ওয়াদি বলল, তুমি ঘরে যাও, আমি আসছি। তার কথা মতো প্রিয়তা ঘরে চলে আসে। ওয়াদির হাত মুছে ফোন বের করে কাউকে একটা কল লাগায়। কল রিসিভ হতেই সেই ফিসফিসিয়ে বলে, ঠিক 9টায় তৈরি থাকবে, আমি যেন গেটের বাইরে গাড়ি পাই। ওই পাশের ব্যক্তি কি বলে সেটা আর শোনা যায় না। ওয়াদি কল কেটে দেয়। তারপর সে যায় তার ঘরে। প্রিয়তা বারান্দায় দাঁড়ান। ওয়াদি পেছন থেকে জড়িয়ে ধরে তাকে। হঠাৎ স্পর্শে চমকে যায় প্রিয়তা। নিজেকে ছাড়িয়ে অপ্রস্তুত হেসে বলে, তোমার বারান্দায় কয়েকটা ফুলের গাছ থাকলে ভালো হতো। ওয়াদি বলল। বিয়ের পর নিজের ইচ্ছা মতো করে নিও সব। প্রিয়তা খুশি হয়ে বলল, আচ্ছা মা বাবার আসতে কতক্ষণ সময় লাগবে? এই তো সন্ধ্যার আগেই পৌঁছে যাবেন। প্রিয়তা ছোট্ট করে বলল। ও ওয়াদি তার পাশ ঘেঁষে দাঁড়ালো, বলল, কাল যাদের বাড়িতে ছেলে, ওনারা কি তোমার কোনো আত্মীয় হয়? না না, ওই আন্টির সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল। তুমি আসছিলে না বলে রাস্তায় বসে কাঁদছিলাম আমি। উনি রাস্তা থেকে নিয়ে গিয়ে ওনার বাড়িতে আমায় আশ্রয় দেন। জানো, ওনারা না অনেক ভালো, আমাকে পুরো নিজের মেয়ের মতো ভালোবেসেছেন। ওয়াদি ভ্রু কোসকে জিজ্ঞেস করলো, বাঙালি পরিবার নাকি? বাংলায় কথা বলো দেখলাম। হ্যাঁ আন্টি বাংলাদেশি, তবে 25 বছর যাবৎ দেশের সাথে কোনো যোগাযোগ নেই। আমাকে পেয়ে তাই অনেক খুশি হয়েছিলেন। ওয়াদি এক পলক কি যেন ভাবলো। ওই মহিলার স্বামী কি করেন? প্রিয়তা ভাবুক সুরে বলল, সেটা তো জানি না। ওই বাড়িতে কেবল ওনার একটা ছেলে আর মেয়েই ছিল। স্বামী সম্পর্কে তাই আমি কিছুই জানি না। ওয়াদি ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বলল, আচ্ছা বাদ দাও এসব, তুমি বরং তোমার ফোন আর আইডি কার্ডটা দাও, আমি একটা সিম তুলে নিয়ে আসি। এখন বাইরে যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমার সিম নেওয়াটা জরুরি। ঠিক বলেছ, দাঁড়াও আমিও বের করে দিচ্ছি সব। প্রিয়তার মোবাইলে ফোন আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওয়াদি বেরিয়ে যায় তার কাজে। দরজা আটকে ফিরে আসে প্রিয়তা। এখন এই পুরো বাড়িতে সে একা। যদিও খুব একটা ভয় তার করছে না, তাও একটু কেমন কেমন যেন লাগছে তার। ওয়াদি ঘরে ফিরে আসে। বারান্দার দরজা আটকে বিছানায় গিয়ে বসে সে। সারাদিনের ব্যস্ততার শেষে এখন মা বাবার কথা যেন মনে পড়ছে খুব। ওনারা কি করছেন কে জানে। এতক্ষণে নিশ্চয়ই পুলিশ কেস করে দিয়েছেন। মার অবস্থা নিশ্চয়ই খুব করুণ। সিদ্ধান্ত নেয় বিয়েটা হয়ে গেলেই দেশে ফিরবে। মা বাবার ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবে সে। মা বাবা সব কিছু হাসি মুখে মেনে নেওয়ার পর আরেকটা কাজ করবে। কাজটার কথা মাথায় আসতে সে হেসে ফেলে। মনে মনে ভাবে, তার ভাই জানলে নির্ঘাত কানে মলা দিবে। দেখ, তাও এই কাজ না করা অবধি সে ক্ষান্ত হবে না। মৌমিকে তার বড্ড পছন্দ হয়েছে। তাকে সেই ভাইয়ের বউ বানিয়েই ছাড়বে। ঠোঁট চেপে হাসে প্রিয়তা। ভাবে এখন একবার পুরো বাড়ি ঘুরে দেখার দরকার। সেই মোতাবেক ঘর থেকে বেরিয়ে আসে সে। দরজা খুললেই আরেকটা দরজা চোখে পড়ে। এটা বোধ হয় আরেকটা ঘর। প্রিয়তা সেই ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানেও আহামরি কিছু নেই, একটা পালঙ্ক আর আলমারি ছাড়া।
প্রিয়তা ভেবে নেয় এটা তার হবু শ্বশুর শাশুড়ির ঘর। সে আশেপাশে চোখ বুলায়, নজরে পড়ার মতো নেই কিছুই। সে দরজাটা আটকে দিয়ে বেরিয়ে যায়। ছাদের সিঁড়িটা ডান দিকে। ছাদে যাবে ভেবে সিঁড়ির কাছে যায় সে। দুটা সিঁড়ি উঠতেই মাথাটা কেমন যেন ঘুরে উঠল তার। রেলিং চেপে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। হঠাৎ এমন কেন হচ্ছে বুঝে উঠতে পারল না। মাথা ঘোরানোটা বাড়ল তার, চোখেও কেমন যেন ঝাপসা ঝাপসা দেখছে। প্রিয়তা সিঁড়ি থেকে দ্রুত নেমে আসে, ওয়াদির ঘরে যায়। মাথা চেপে বিছানায় বসে সে। মাথা ঘুরানো তো কমছেই না, উল্টো বাড়ছে বরং। কি করবে বুঝতে পারছে না। সে আস্তে করে বিছানায় শুয়ে পড়ল, চোখ বুঝিয়ে নিল। কিছুক্ষণ শুয়ে থাকলে যদি মাথা ঘোরানোটা কমে। রাত 8টা। প্রিয়তাকে কোলে করে নিয়ে গাড়িতে উঠালো ওয়াদির। ড্রাইভিং সিটে সে বসলো, চোখে মুখে তার চিন্তার ছাপ। গাড়িটা স্টার্ট দিয়ে দ্রুত ছুটলো কোনো এক গন্তব্যে। আম্মি, আমার প্রিয়তা আপুর জন্য ভীষণ মন খারাপ করছে। দিলরুবা বেগম কাঁথাটা পাশে রাখলেন। অম্লান হেসে বললেন, খারাপ তো আমারও লাগছে, কিন্তু কিছু তো করার নেই না, মেয়েটাকে যেতেই হতো। মমি তখন জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই ভাইয়াটাকে দেখে আমার কেমন মনে হলো? উনি আসলে ভালো মানুষ তো? দিলরুবা বেগম গম্ভীর সুরে বললেন, ভালো না খারাপ সেটা যদি মুখ দেখে বোঝা যেত, তবে আমার মতো অনেক অসহায় মানুষ আজ বেঁচে যেত। কোনো প্রকার ধোঁকার কবলে পড়তে হতো না তাদের। বোঝা যায় না বলেই তো আজ পৃথিবীর এই দশা। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মমি চিন্তিত সুরে বলল, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না ঠিক। মানুষটা যদি সত্যি ভালো হতো তবে কাল সারাদিন কি একটাবারের জন্য প্রিয়তা আপুর খোঁজ নিতেন না? এভাবে একটা মেয়ে তার জন্য নিজের দেশ ছেড়ে চলে এলো, আর তিনি পুরো দিন উধাও ছিলেন। কেমন অদ্ভুত যেন লোকটা। তোর এত মাথা ব্যথা কেন হচ্ছে? যার বিষয় তাকে বুঝতে দে। ফারজাতের গলা পেয়ে মমি মাথা নুয়ে ফেলে, উঠে দাঁড়িয়ে বলে, আমি পড়তে যাই। মমি দ্রুত ঘর ছাড়লো। ফারজাত মায়ের সামনে দাঁড়িয়েই বলল, আমি ওই মেয়েকে নিয়ে এত আলোচনা করার তো কিছু দেখছি না। আপনার যতটুকু দায়িত্ব ছিল আপনি তা করে দিয়েছেন। আমার মনে হয় বিষয়টাকে নিয়ে আর মাতামাতি না করাই ভালো। ফারজাত তার মতামত জানিয়ে চলে যাচ্ছিল। দিলরুবা বেগম আবার ডাকলেন। ফিরে চাইল ফারজাত। দিলরুবা বেগম ইতস্তত স্বরেই বললেন, এই ছবিটি একটু দেখবে বাবা? বলেই তিনি বালিশের নিচ থেকে একটা ছবি বের করলেন। ছবি না দেখেই বিষয়বস্তু আন্দাজ করতে পেরে ফারজাত বলল, আমি কিছুই দেখতে চাই না আম্মি। দিলরুবা বেগম অসহায় সুরে বললেন, একবার দেখে তো নাও ফারজাদ, সবাই এক হয় না, কেন বুঝতে চাইছো না তুমি? ফারজাত শক্ত সুরে বলল, আপনি কেন বুঝতে চাইছেন না আম্মি? আমি বিয়ে করব না এই সহজ জিনিসটা কেন আপনারা মেনে নিতে পারছেন না? এটা মোটেও কোনো সহজ জিনিস না ফারজাদ। যথেষ্ট বয়স হয়েছে তোমার, এবার তো একটু বোঝো। সারা জীবন আমি থাকবো না তোমার পাশে, তোমার একজন মানুষের প্রয়োজন, বোঝার চেষ্টা করো। ফারজাত জোরে নিঃশ্বাস নিল, বলল, আমার কাউকে প্রয়োজন নেই আমি যেমন আছি ভালো আছি। আপনিও আমাকে দয়া করে এভাবে থাকতে দিন, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। হন হন করে বেরিয়ে গেল ফারজাত। দিলরুবা বেগমের বুকে ব্যথা শুরু হলো। ছেলেটা তাকে বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দিতে পারলো। ভীষণ কষ্ট পেলেন তিনি। শাড়ির আঁচলে চোখের জল মুছলেন। ছবিটা আবার রেখে দিলেন আগের জায়গায়। তারপর মনোযোগ দিলেন কাঁথায় ফুল তুলতে। পিটপিট করে চোখ মেলে তাকালো প্রিয়তা। প্রথমে অন্ধকার দেখলো সব, ভালোভাবে তাকালো, তাও আলো দেখতে পাচ্ছে না কোনো। মস্তিষ্ক সজাগ হতেই শুনতে পেল এক নাগারে কিছু কান্নার স্বর। ঘাবড়ালো সে, আশেপাশে চোখ বুলালো। আবার কি স্বপ্ন দেখছে? না না, স্বপ্ন না এটা। অন্ধকারের মাঝেও যে অতি সামান্য আলো আসতে, তাতে স্পষ্ট সে কিছু মেয়েকে দেখছে। তারা তার পাশেই বসা, অস্পষ্ট অস্ফুট স্বরে কাঁদছে তারা। অস্থির হয়ে উঠে প্রিয়তা। এখানে কি করে এলো সে? তার মনে আছে চোখ বোঝার আগে সে ওয়াজিদের ঘরে ছিল, এখন এখানে কি করে? প্রিয়তা উঠে দাঁড়াতে নেয়, পড়ে যায় সে। খেয়াল করে হাত পা বাঁধা তার। এবার আরো বেশি ভয় পেয়ে যায় সে। উত্তেজিত হয়ে বলতে থাকে, আমি এইখানে কেন? ওয়াদি কোথায়? আমি এইখানে কি করে এলাম? তার পাশের মেয়েটি কান্না থামিয়ে চাইলো তার দিকে। তার বাংলা কথা বোঝার চেষ্টা করে জবাবে বলল, আমাদের তুলে আনা হয়েছে।
এরা নারী পাচারকারী লোক, আমাদের অন্য দেশে পাচার করে দিবে। মেয়েটার কথা শুনে প্রিয়তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শব্দ বের হলো না মুখ থেকে কোনো, ঠোঁট কাঁপতে লাগলো। তবে কি ওয়াজিদ তাকে ঠকিয়েছে? প্রিয়তা চিৎকার করে বলে ওঠে। না না, এটা হতে পারে না। ওয়াদি আমার সাথে এমন করতে পারে না। আমাকে ও এইভাবে ঠকাতে পারে না। মিথ্যা বলছো তুমি। আরেকটা মেয়ে এবার মেজাজ দেখিয়ে বলল। মিথ্যে বলছে? আমাদের সবাইকে কি তোমার নাটকের চরিত্র মনে হচ্ছে? এখানে কি কোনো নাটক হচ্ছে মেয়ে? বুঝতে পারছো না তুমি কত বড় বিপদে আছি আমরা? বর্ডার পার হলেই আমাদের জীবন শেষ, নরক বানিয়ে ছাড়বে ওরা। প্রিয়তা হতভম্ব। নিজের কানে শোনা কথাগুলো যেন বিশ্বাস হচ্ছে না তার। এভাবে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে না। প্রিয়তা কেঁদে উঠে, চিৎকার দিয়ে কাঁদে সে। পাশের মেয়েটি বলে। আরে মেয়ে, এত জোরে কেঁদো না, অত্যাচার করবে ওরা। থামো তুমি, তোমার জন্য আমরা সবাই শাস্তি পাবো। প্রিয়তা থামতে পারছে না। চোখের সামনে কিছু কুৎসিত দৃশ্য ভেসে উঠছে তার, যেন এগুলোই তার ভবিতব্য হতে চলেছে। এই আশায় তো দেশ ছাড়েনি সে। তবে কেন এমন হলো, কেন? প্রিয়তার দম বন্ধ হয়ে আসছে। চলন্ত গাড়িতে বারবার বাড়ি খাচ্ছে সে। অন্ধকারের মাঝে যেন হারিয়ে গেছে তার সবটুকু প্রাণ। এবার কি হবে, কি করবে সে? তবে কি আর কখনোই মা বাবা ভাইকে দেখতে পাবে না? এখানেই জীবনের সমাপ্তি তার। অনেকক্ষণ পর গাড়ির ভেতরে একটু আলো এসে পড়ে। যদিও চারদিক ঠাসা মালামালের মাঝে আলোর প্রতিফলন কম, তাও সেইটুকুতে সবটা অবলোকন করলো প্রিয়তা। দেখলো সে একা না, তার মতো আরো প্রিয়তা আছে এখানে। তারই মতো ভয় সবার চোখে মুখে। কেউ কেউ কেঁদে চোখ মুখ ফুলিয়ে বসে আছে, আবার কেউ কেউ এখনো কাঁদছে। প্রিয়তা দেখলো প্রায় 6 জনের মতো মেয়ে আছে এখানে। না, ঠিক 6 জন মেয়ে না, 6টা পরিবার। প্রিয়তা তৎক্ষণাৎ ঠিক করলো বাঁচতে হবে তাদের। প্রশ্নটা 6 জন মেয়ের হলেও হতো, কিন্তু এখানে 6 জন পরিবারের প্রশ্ন এসে দাঁড়িয়েছে। হেরে গেলে চলবে না। প্রিয়তা তার পাশের মেয়েটির দিকে চেয়ে বলল। এটা কোন জায়গা তুমি জানো? তা জানি না, তবে আমাদের কাশ্মীর সীমান্তে নিয়ে যাচ্ছে সেটা জানি। কেন? কাশ্মীর সীমান্ত দিয়ে ভারত পাচার করে দিবে বলে। প্রিয়তা ঢোক গিলে আশেপাশে সবার চোখ মুখ পরক করে আরেকবার বলে। বাঁচাতে চাও সবাই? সবাই অসহায় চোখে চাইলো। একজন বলল। কে না চায়? আমরাও বাঁচতে চাই, কিন্তু কিভাবে? সবাই মিলে একসাথে লড়াই করলে বিশাল বড় বিপদও কাটিয়ে ওঠা সম্ভব। আমাদের এখন এক হতে হবে। প্রিয়তা এই বলে তার হাত যুগল এগিয়ে দিল পাশের মেয়েটার দিকে। বলল। দেখো তো খুলতে পারো কিনা। মেয়েটার হাতও বাঁধা, তাও ওই বাঁধা হাতেই চেষ্টা চালায় সে। অনেকক্ষণ সময় নিয়ে সেই বাঁধন খুলে ফেললো। প্রিয়তার মুখের হাসি ফুটলো। দ্রুত পায়ে দড়িটাও খুলে ফেললো সে। বাকি সপারটাও খুলে দিল। মেয়েটি বলল। এবার কি করবে? ট্রাকের শাটার বাইরে দিয়ে তালা মারা, তাই না? হ্যাঁ। সামনে কয়জন লোক আছে? 2 জন। শুনো, কিছু একটা দিয়ে ভেতরে খুব জোরে জোরে শব্দ করবে। তারপর যখন তাদের মধ্যে কেউ শাটার খুলবে, দেখতে আসবে, তখনই আমরা তাকে আঘাত করে পালিয়ে যাব। মেয়েগুলো ভিতর চোখে একে অন্যের মুখ দেখে। প্রিয়তা জিজ্ঞেস করে। ভয় পাচ্ছ? আমিও পাচ্ছি, কিন্তু বাঁচতে হবে আমাদের। আর বাঁচার জন্য একটা রিস্ক তো নিতেই হবে। মেয়েরা রাজি হলো। তাছাড়া আর করার কিছুই নেই। কথা মতো হাত পা দিয়ে আঘাত করছে সবাই। তাতে শব্দ হচ্ছে বেশ। গাড়িটা থেমে গেল। প্রিয়তা সহ সতর্ক হলো সবাই। গাড়ির ভেতরে তেমন কিছুই নেই যেটা দিয়ে আঘাত করা যাবে, তবে এক পাশে অল্প বালির স্তূপ রয়েছে। সেখান থেকে মুঠো ভরে বালি নিল সবাই। শাটার খুললে চোখে মুখে বালি ছুঁড়ে মারবে বলে। কিছু শব্দ হতেই বুঝলো শাটারটা খুলছে কেউ। প্রিয়তা সহ বাকি মেয়েগুলো ঠোক গিলে শক্ত হয়ে দাঁড়ালো। শাটারটা খুলে গেল আস্তে করে। প্রিয়তা চেঁচিয়ে উঠতে একসাথে বালি মেরে দিল সবাই, কিন্তু ভাগ্য সহায় হলো না তাদের। বালি সেই মানুষটার কিছুই করতে পারলো না, কারণ তার মুখে হেলমেট পরা। লোকটা ভিতরে গিয়ে শাটার আটকে দিল। শব্দ করে হেসে বলল। আমাকে বোকা বানাতে চেয়েছিলি তাই না? এসবে এখন অভ্যস্ত আমি। আমাকে বোকা বানানো এত সহজ না। কথাটা বলেই লোকটা সজোরে গিয়ে থাপ্পড় মারলো একটি মেয়ের গালে। মেয়েটি ধপ করে পড়ে গেল নিচে।
কেঁদে ফেলল। গালটা যেন জ্বলে যাচ্ছে তার। ক্রোধে জ্বলে উঠল প্রিয়তা। লোকটিকে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে বসলো। আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে পড়ে গেল সে। এই সুযোগ প্রিয়তা দ্রুত গিয়ে শাটার তোলার চেষ্টা করলো, কিন্তু তার আগে পা ধরে তার হেসকা টান দিল লোকটা। প্রিয়তাও পড়ে গেল। বাকি মেয়েগুলো আর অপেক্ষা করলো না, একসাথে ঝাঁপিয়ে পড়লো সবাই। একটা মেয়ে গিয়ে সজোরে লাথি মেরে দিল লোকটার অন্ডকোষে। লোকটি এবার চেঁচিয়ে উঠল। তার চিৎকার শুনে গাড়ির ড্রাইভারও নেমে এলো। শাটারের ভেতর থেকে শব্দ আসছে দেখে সে দ্রুত তালা দিল শাটারের বাহিরে। প্রিয়তা আর শাটার খুলতে পারলো না, অনেক চেষ্টা করেও না। ড্রাইভার যেন কাকে একটা ফোন লাগালো, বলল এদিকে মেয়েরা হইচই শুরু করেছে, খুব তাড়াতাড়ি তাদের একটা ব্যবস্থা করতে, না হলে ধরা পড়ে যাবে তারা নিশ্চিত। ফোনের ওপাশে ব্যক্তিটি কিছু একটা বলে ফোন কাটলো। মাঝ রাস্তা, নীরব নিস্তব্ধ চারদিক। প্রিয়তা সহ বাকি মেয়েগুলো এখন একটু শান্ত হয়ে বসেছে। ভেতরের লোকটা জ্ঞানহীন হয়ে পড়ে আছে নিচে। তাকে বেদম কেলানি দিয়েছে সবাই মিলে। তাদের গাড়িটা চলছে না এখন, কোনো সারা শব্দ পাচ্ছে না আশপাশ থেকে। কান খাড়া করে রেখেছে প্রিয়তা, অথচ একটা গাড়ির শব্দও পায়নি এখন অবধি। বেশ কিছুক্ষণ পর বাহির থেকে শব্দ আসে, গাড়ির শব্দ। তার পরপরই আবার শাটার খুলে যায়। দ্রুত ভিতরে প্রবেশ করে চারটি লোক। এবার মেয়েরা কিছু করার আগেই লোকগুলো তাদের জবরদস্তি গাড়ি থেকে নামিয়ে আলাদা আলাদা ভাবে তিনটি গাড়িতে উঠায়। প্রতি গাড়িতে দুজন করে মেয়ে। গাড়িতে তুলে হাত পা মুখ সব বেঁধে দেওয়া হয় তাদের। প্রিয়তা আর কিছু করতে পারে না, কেবল চঞ্চল ভিতর চোখে দেখে যায় সবকিছু। সকাল সকাল অফিসের জন্য তৈরি হচ্ছেন ফারজাদ। আজও একটা মিটিং আছে। বসের একমাত্র বাধ্যগত এমপ্লয়ি বলে তার কাজের চাপ প্রচুর। বসের কথা আজকাল সে ফেলতেই পারছে না। চুলটা ঠিকঠাক করে খাবার টেবিলে গেল দ্রুত। দিলরুবা বেগম আগে থেকেই তৈরি করে রেখেছেন সব। ফারজাদ খেয়ে নিল অল্প কিছু, বলল, আম্মি দুপুরে আজ রেস্টুরেন্টে খাবো, টিফিন দিতে হবে না? রেস্টুরেন্টেই কি মিটিং হবে আজ? জি। আচ্ছা, খেয়ে নিও ঠিক মতো। ঠিক আছে, আমি উঠছি। তবে মমি কোথায়? নাম তাড়াতাড়ি। দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন। মম্মিকে নামিয়ে দিতে গেলে লেট হবে না? না না, ওইটুকু সময়, সমস্যা হবে না। মমি ব্যাগ কাঁধে দ্রুত গিয়ে ভাইয়ের গাড়িতে বসলো। ফারজাদও তার কাঁধে ঝুলিয়ে নিল তার অফিসের ব্যাগটা। তারপর রওনা দিল দুজন। গাড়িটা একটা থামলো। প্রিয়তা চোখ মেলে তাকালো তখন। শরীরটা বড্ড ক্লান্ত তার। সারা রাত অনেক জবরদস্তি করেও নিজেকে আর ছাড়াতে পারেনি। সকাল এখন, বাহিরে ফকফকা রোদ। তার হাত পা মুখ বাঁধা এখনো। সে দেখলো তার পাশের মেয়েটা এখনো ঘুমাচ্ছে। সে বাহিরে চাইলো। ভেতর থেকে বাহিরের দৃশ্য স্পষ্ট হলেও বাহির থেকে কেউ ভেতরে দেখছে না। নয়তো এতক্ষণ হাত পা বাঁধা দুজন মেয়েকে এভাবে দেখলে কেউ না কেউ ঠিকই বাঁচাতে আসতো। তারা এখন কোথায় আছে সেটাও বুঝতে পারছে না। আশেপাশে ভালো মতো দেখলো সে, যদি জরুরি কিছু নজরে পড়ে। দূরের একটা চায়ের দোকান ছাড়া আর কিছুই পড়লো না চোখে। চায়ের দোকানে কোনো বোর্ডও নেই যে নাম দেখবে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার। ধিক্কার জানাচ্ছে নিজেকে। কেন এমন একটা কাজ করলো সে? আজ মা বাবার কথা শুনলে এমনটা কখনোই হতো না। কান্না পাচ্ছে আজ তার ভীষণ। সে ফুফিয়ে কেঁদে উঠল। ড্রাইভারের পাশের লোকটি ভিতরেই ছিল। শব্দ পেয়ে পেছনে ফিরে তাকায় সে। প্রিয়তাকে কাঁদতে দেখে হয়তো হাসে। মুখে মাস্ক পরা বলে বোঝার জো নেই। প্রিয়তা লোকটির দিকে চেয়ে তাদের ছেড়ে দেওয়ার আকুতি জানালো। লোকটি পাত্তা দিল না সেই সব। আবার সামনের দিকে ঘুরে বসলো। প্রিয়তা চোখ বুজে শান্ত করলো নিজেকে। কিছু একটা তো করতেই হবে। সে তার বাঁধা দুই পা তুলে তার বরাবর লোকটার সিটে লাথি মারলো জোরে। রেগে গেল লোকটা। পেছনে ফিরে চেয়ে বলল, পা ভেঙে দেবো একদম। প্রিয়তা থামলো না, আরো জোরে জোরে লাথি মারতে আরম্ভ করলো। লোকটি এবার খেপে গেল প্রচন্ড। পেছন ফিরে এগিয়ে এসে তার গাল চেপে বলল, খুব সাহস দেখছি তোর, আর কিছুক্ষণ অপেক্ষা কর। এত সাহস কোথায় যায় দেখে নিব আমি। প্রিয়তা রেগে গেল খুব। তার বাঁধা দুই হাত মুষ্টিবদ্ধ করে শক্ত করে নিল। তারপর নিজের সবটুকু শক্তি দিয়ে ঘুষি বসালো লোকটার নাক বরাবর। আচমকা আঘাতে তাল সামলাতে না পেরে সিটের উপর ঢলে পড়ে সে। প্রিয়তার পাশের মেয়েটিও জেগে যায় ততক্ষণে। অবস্থা আন্দাজ করতে পেরে সেও পা তুলে লাথি মারে লোকটাকে। লোকটা দ্রুত উঠে বসে। সে দুই হাত ধরেও যেন মেয়ে দুটোকে সামলাতে পারছে না।
এত শক্তি মেয়েগুলোর মাঝে এলো কোথা থেকে? প্রিয়তা নিজেকে ছাড়ানোর জন্য মাথা দিয়ে ফের লোকটার নাক বরাবর আঘাত করে বসলো। এবার বেশ অনেকটাই ব্যথা পায় সে। নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। লোকটার মাথা ঝিমঝিম করে উঠে তাতে। মাথা ধরে সিটে বসে পড়ে। সেই সুযোগে প্রিয়তার সিটের উপর দিয়ে তার 2 হাত ভিতরে লোকটার মাথা চেপে ধরে। শক্তভাবে ধরে প্রিয়তা। ইশারায় পাশের মেয়েটাকে বলে তার মুখে বাঁধা কাপড়ের গিঁটটা পেছন থেকে কামড়ে খুলে দেওয়ার জন্য। মেয়েটাও তাই করে। একটু কষ্ট হলেও পরিশেষে তার কাজে সফল হয় সে। মুখ খোলা পেতেই বড় করে শ্বাস নেয় প্রিয়তা। তারপর লোকটার গলার কাছটা আরো জোরে চেপে ধরে। এতে শ্বাস আটকে আসে তার। প্রিয়তা এভাবেই ধরে রাখে অনেকক্ষণ। যখন মনে হয় লোকটা নিস্তেজ হয়ে পড়েছে তখন সে ছেড়ে দেয়। তারপর নিজেই কামড়ে হাতের বাঁধনটুকু খুলে ফেলে, পায়েরটাও খুলে। পাশের মেয়েটাও অতঃপর মুক্ত করে দেয়। এবার আরেক ঝামেলা। গাড়ির দরজা খুলতে গিয়ে দেখে দরজা লক করা। আবার তীরে এসে তরি ডুবার ভয়ে চোখ মুখ শুকিয়ে ওঠে তাদের। গাড়ির ড্রাইভার আসার আগে দ্রুত কিছু একটা করতে হবে। পাশের মেয়েটি বলল, জানালার কাজ ভেঙে ফেললে হয় না? কাজ ভাঙা সম্ভব না, অনেক মোটা কাজ, ভাঙবে না সহজে। তাহলে এবার উপায়? প্রিয়তা খেয়াল করলো, হেসে বলল। গাড়ির কাজ ভাঙার প্রয়োজন নেই, ওই যে চাবি। মেয়েটি দেখলো চাবি গাড়িতে লাগানো। তারা অযথাই এত ভাবছিল। প্রিয়তা এগিয়ে গিয়ে দ্রুত সবগুলো দরজা লক খুলল। তারপর দরজা খুলে বের হতেই দূর থেকে ড্রাইভারকে দেখলো হেলে দুলে আসছে। এতক্ষণ পর্যন্ত হাত পা বাঁধা থাকায় হাঁটতে কষ্ট হচ্ছিল তাদের, তাও কোনো রকম দৌড় লাগালো। দুজন ছুটলো তাদের সবটুকু শক্তি দিয়ে। রাস্তার 2 পাশে সারি সারি গাছ। এদিকে বাড়িঘর নেই কোনো। কোথায় যাবে, কোন দিকে গেলে একটু আশ্রয় পাবে বুঝে উঠতে পারছে না। এর মধ্যে ড্রাইভার গাড়িতে ফিরে হতভম্ব। গাড়ি ফাঁকা দেখে মাথা ঘুরে উঠল তার। সে দ্রুত ওই লোকটাকে ডাকলো। তার সাড়া না পেয়ে আরো বেশি ঘাবড়ে গেল যেন। গাড়িতে দড়িগুলো এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেল সে। ভয়ে ঢোক খিলল। আশেপাশে চাইলো, মেয়েগুলোকে দেখতে পাচ্ছে না কোথাও। এইটুকু সময়ের মাঝে দূরে কোথাও যাবে না নিশ্চয়ই। সে গাড়ি ঘুরালো দ্রুত। যে করে হোক তাদের খুঁজে বের করতেই হবে, নয়তো আজই শেষ দিন হবে তাদের। প্রিয়তার অজ্ঞাত মেয়েটা একটা গাছের আড়ালে বসে রইল ঘাপটি মেরে। শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে তাদের। অজ্ঞাত মেয়েটি জোরে জোরে শ্বাস ফেলে বলল, আমার খুব ভয় করছে। প্রিয়তা চাইল তার দিকে। ভয় তো তারও করছে, ভীষণ ভয়। তাও সাহস নিয়ে বলল, ভয় পেও না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। গাড়িটি একই রাস্তা দিয়ে ঘুরপাক খাচ্ছে বারবার। লোকটি গাড়ি থেকে নেমে নেমে আশেপাশে খুঁজে বেড়াচ্ছে। মেয়ে দুটোকে পাচ্ছে না। দুশ্চিন্তা বাসছে তার। বাকি গাড়িগুলো গন্তব্যের পথে, আর সে এখনো এখান থেকে বের হতে পারেনি। খালি হাতে গেলে আজ আর বেঁচে ফিরতে পারবে না নিশ্চিত। ফারজাদ ভীতস্পৃহ হয়ে রেস্টুরেন্টে বসে আছে। বস বলেছে আজ মিটিং নাকি তার মেয়ের সাথে। সে বুঝতে পারছে না বসের মেয়ের সাথে সে তাদের ব্যবসা নিয়ে কি মিটিং করবে। মেয়েটা তো এখনো এই ব্যবসায় যুক্ত হয়নি। কিন্তু এই কথা কি আর বসের মুখের উপর বলা যায়? আপাতত তাই ক্ষুদ্র হয়ে বসে আছে সে। মাঝে মাঝে নিজেকে যেন এমপ্লয়ি না, বসের চাকর মনে হয়। আধা ঘন্টা পর একটা মেয়ে হেলতে দুলতে ফারজাদের সামনে এসে দাঁড়ালো। বদনে তার জিন্স প্যান্ট আর একটা শার্ট, মুখে চমৎকার প্রসাধনী। তাকে দেখে উঠে দাঁড়ালো ফারজাদ। জোরপূর্বক হেসে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। মেয়েটি কপাল গুটালো, বলল, নো ম্যাম, কল মি জারা। ফারজাদ বিব্রত বোধ করলো, তাও হেসে বলল, জি প্লিজ সিট ডাউন। মেয়েটি বসলো। ফারজাদও বসলো অপর পাশে। মিটিংয়ে আজ কি নিয়ে আলোচনা করতে হবে সেটাও ফারজাদ জানে না, তাই একটু বেশি ইতস্তত বোধ করছে সে। তবে যারাকে প্রাণবন্ত দেখালো। একগাল হেসে সে বলল, কি খাবেন বলুন। ফারজাদ অল্প খাবার অর্ডার দিল, যারা দিল বিস্তুর খাবারের আইটেম। এত খাবার এই মেয়ে খাবে কি করে কে জানে। ফারজাদ অতশত না ভেবে নিজের খাবারে মনোযোগ দিল। যারা মুখের খাবারটা শেষ করে জিজ্ঞেস করলো, আপু আপনাকে কিছু বলেনি? ফারজাদ তাকায়, স্মিত স্বরে বলে, মিটিংয়ের কথা বলেছিলেন, তবে কি নিয়ে মিটিং তা তো বলেননি। মেয়েটা হাসলো। এখানে হাসার কি আছে ফারজাদ বুঝতে পারলো না। যারা অপ্রতিভ স্বরে জিজ্ঞেস করলো, আমাকে আপনার কেমন লাগে? ফারজাদ অপ্রস্তুত হলো যেন এই প্রশ্নে।
ফেল করে চেয়ে রইল কিছুক্ষণ। এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না, উত্তর সাজানো নেই। কি বলবে সে? যারা ফ্রেড হাসলো, বলল, এইটুকু এক প্রশ্নের উত্তর দিতে এত সময়? আমি তো আরো কঠিন কঠিন প্রশ্ন ভেবে এসেছি। ফারজাদের চোখে মুখে স্পষ্ট তার বিরক্তির ভাবটা প্রতিস্ফুট হচ্ছে। তাও যথাসম্ভব হাসার চেষ্টা চালায় সে। বলল, বস ভালো মানুষ, আর আপনাকেও তিনি যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছেন। আপনিও খুব ভালো মানুষ। যারা অধৈর্য সুরে জিজ্ঞেস করলো। মানুষ হিসেবে তো বুঝলাম, আর মেয়ে হিসেবে কেমন? পারফেক্ট না? ফারজাদ বিপাকে পড়ল যেন। রেস্টুরেন্ট ছেড়ে এক্ষুনি বেরিয়ে যেতে ইচ্ছে করছে তার। চাকরির মায়া না থাকলে এমনটাই করত। আপাতত তা করতে না পেরে সহ্য করে নিচ্ছে সব। অপ্রস্তুত হয়ে সেই জবাব দিল, জি পারফেক্ট। তাহলে তো আমাকে বিয়ে করতে আপনার কোনো অসুবিধা নেই। আতকে উঠল ফারজাদ। বিস্ফোরিত চোখে চেয়েই বলল। বিয়ে? যারা লজ্জামাখা স্বরে বলল, জি, বিয়ে। আমার আপনাকে পছন্দ, আমি আপনাকে বিয়ে করতে চাই। ফারজাদ চেয়ে আছে হতভম্ব হয়ে। মেয়েটা বলছে কি এসব? এই নিয়ে মিটিং করার জন্য বস আজকে তাকে এখানে পাঠিয়েছেন? রাগে দাঁতের দাঁত খিঁচে বসলো সে। বসের মেয়ে না হলে এতক্ষণে মুখের উপর দুইটা কথা শুনিয়ে বেরিয়ে যেত নিশ্চিত। ফারজাদকে নীরব দেখে যারা জিজ্ঞেস করলো, কি ব্যাপার ফারজাদ, আপনি কিছু বলছেন না কেন? ফারজাদ সোজা হয়ে বসলো। নিজেকে ধাতস্থ করেই নিল। রেগে গেলে চলবে না, চাকরিটা খুইয়ে দেওয়া যাবে না। তাই মাথা ঠান্ডা করে নরম সুরে বলল, এটা কি করে সম্ভব ম্যাম? কোথায় আপনি আর কোথায় আমি? আমাদের কখনোই একসাথে মানাবে না। আর আপনি তো আমার থেকে আরো বেটার কাউকে ডিজার্ভ করেন। আমি আপনার জন্য একদমই যোগ্য না। যারা উত্তেজিত হয়ে উঠল খানিক। কি বলছেন এসব? কে বলেছে আপনাকে আপনি আমার জন্য যোগ্য না? আমি আপনার থেকে বেটার কাউকে পাবো না। ইনফ্যাক্ট আমার বেটার কাউকে চাই না, আমার আপনাকেই চাই। আপনি হলেই আমার চলবে। ফারজাদ জোরে নিঃশ্বাস ছাড়ল। রাগের মাত্রা বাড়ছে তার। সে তার টাইয়ের গিটটা একটু ঢিলা করে সহজভাবে বসলো। বলল, দেখুন ম্যাম, বললেই সব কিছু হয়ে যায় না। আর সত্যি বলতে, আমি আসলে বিয়েতে বিশ্বাসী না। আমি বিয়ে করতে চাই না। আমি একা আছি, ভালো আছি। অযথা নিজের জীবনে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমার কাছে একা থাকাটাই বেটার অপশন। যারা ভ্রু কুঁচকাল। বলল, এমন আবার হয় নাকি? বিয়ে করতেই হবে, এটা বাধ্যতামূলক। হয়তো কিছুদিন পর করবেন, কিন্তু করতে তো হবেই। আর আমি না হয় সেই কিছুদিন পর্যন্ত অপেক্ষা করলাম, আমার কোনো সমস্যা নেই। ফারজাদের মুখ থেকে চ জাতীয় শব্দ বেরিয়ে এলো। যারা বুঝলো তার কথায় ফারজাদ বিরক্ত হচ্ছে বেশ, তাই সেই বলল, আপনাকে বিরক্ত করে থাকলে আমি দুঃখিত। আপনি সময় নিন, ভাবুন। আমার কোনো অসুবিধা নেই, তাও আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। ফারজাদ কি বলবে বুঝতে পারছে না, তাও সেই এগিয়ে এসে বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন, এটা সম্ভব না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি আমার বসের মেয়ে, সেই হিসেবে আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। নিজের সম্মানটুকু ধরে রাখুন প্লিজ, আমি অনুরোধ করছি। যারা আর কিছু বলল না জবাবে, চুপচাপ খেয়ে বেরিয়ে গেল সে। ফারজাদ মনে ধরেই নিল চাকরিটা তার গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলল সে। আর যাই হোক, একটা চাকরির জন্য নিজের মনের বিরুদ্ধে সে অবশ্যই যাবে না। জঙ্গলের এক পাশ দিয়ে মেয়ে দুটো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছে। পায়ে তাদের ব্যথা করছে খুব। তারা কোথায় আছে, কোথায় যাচ্ছে কিচ্ছু জানে না, শুধু জানে এখান থেকে পালাতে হবে। সন্ধ্যা নামার পথে। বিকেলের মাতণ্ডের কমলার রং পশ্চিমের দিকটা ঝলসে দিচ্ছে যেন। এখনই একটা ব্যবস্থা করতে না পারলে পরে বিপদে পড়বে আরো। প্রিয়তা আশেপাশে চোখ বুলালো। জঙ্গলের চারপাশে অজস্র গাছগাছালি ছাড়া আর কিছুই দেখলো না সে। হাঁটতে হাঁটতে পাশের মেয়েটির নাম সে জেনে নিয়েছে। সে তাকে বলল, মিলি, সন্ধ্যা নামলে যে ভীষণ বিপদে পড়বো আমরা। মিলি মেয়েটা প্রিয়তার চেয়ে বয়সে ছোট। আরো বেশি ভীত হয়ে উঠল সে। বলল, এখন কি করব আপু? আমরা কি বাঁচতে পারবো না? প্রিয়তা তাকে সাহস করে দিয়ে বলল, কিছু একটা তো করতেই হবে। আর একটু হাঁটো, সামনে রাস্তা আছে মনে হচ্ছে। তারা পায়ে ব্যথায় অস্থির, তবুও ক্ষান্ত হচ্ছে না। এদিকে নারী পাচার চক্রের কাছে তাদের নিখোঁজ হওয়ার খবর পৌঁছে গিয়েছে। এদিকটা তন্ন তন্ন করে খুঁজছে সবাই। প্রিয়তা আর মিলি জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে তাও জানে না। প্রিয়তা কেবল এটুকুই বুঝতে পারছে সামনে রাস্তা আছে।
সেখান থেকে আসা গাড়ির শব্দ সে শুনতে পাচ্ছে। বাসায় ফিরেই ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে পড়ল ফারজাদ। তাকে এত উদাসীন দিকে চিন্তিত হয়ে পড়লেন দিলরুবা বেগম। জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আজ খুব বেশি বিষণ্ণ লাগছে যে। ফারজাদ উঠে বসলো। মাকে কিছু বলতে গিয়েও থেমে গেল সে। ভাবলো সব শুনে নির্ঘাত মা ভীষণ আফসোস করবেন, বলবেন, কেন তুমি বিয়েতে রাজি হলে না? যেখানে মেয়ে তোমাকে নিজ থেকে প্রস্তাব দিয়েছে, এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? এই নিয়ে আগামী 1 সপ্তাহ তিনি মাথা খাবেন নির্ঘাত। ফারজাদ আর সেই ভয়ে কিছু বলেনি, শুধু বলল, একটু মাথা ধরেছে আমি। মৌমিকে বলবেন 1 কাপ চা করে আমার ঘরে দিয়ে আসতে। সে ব্যাগ নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। দিলরুবা বেগম মৌমিকে না ডেকে নিজে চা বানাতে যান। হাঁটতে হাঁটতে সত্যি সত্যি রাস্তায় উঠে এলো দুজন। দুজনেই চোখ মুখ আনন্দে চকচক করছে। এই বুঝি মুক্ত তারা। রাস্তায় অহরহ গাড়ি, পথচারীও আছে বেশ। এবার কাউকে একটা ডেকে এই জায়গাটার নাম জানতে হবে আগে। প্রিয়তা আশেপাশে চেয়ে একজন মধ্যবয়স্ক লোক দেখতে পেল। রাস্তা পার হবে হয়তো। তারা দ্রুত সে লোকটার কাছে গেল। মিলি লোকটাকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, এই জায়গাটার নাম কি? লাইহা বাজার। মিলি চিনল না ঠিক। প্রিয়তা তো আরো আগে চিনল না। দুজন চাইলো দুজনের মুখের দিকে। এখান থেকে করাচি কত দূর? লোকটি ড্যাব ড্যাব করে চেয়ে বললেন, অনেক দূর। কারাচি যাবে নাকি? মিলি মাথা ঝাঁকিয়ে বলল, জি জি। লোকটি এবার দুজন মেয়েকে পরোক্ষ করলেন ভালোভাবে। অতঃপর জিজ্ঞেস করলেন, বাড়ি থেকে পালিয়ে এসেছো তাই না? মিলি বলল, না না আঙ্কেল, আপনি আমাদের ভুল বুঝছেন। আমরা বড় বিপদে পড়েছি। আচ্ছা আঙ্কেল, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমি বাড়িতে একটু কল করব। লোকটি সন্দিহান চোখে কিছুক্ষণ চেয়ে থেকে ফোনটা বের করে দিলেন। মিলি দ্রুত কল লাগান তার মায়ের নাম্বারে। নাম্বার বন্ধ বলছে। দুশ্চিন্তায় পড়ে সে। মা ছাড়া তার তো আর কেউ নেই। এবার কাকে কল দিবে? সে তাই দ্রুত প্রিয়তার কাছে ফোন দেয়। বলে, তোমার কোনো আত্মীয় কল দাও। ফোন বন্ধ বলছে। ফোন হাতে চেয়ে থাকে প্রিয়তা। তার এখানে আত্মীয় বলতে কেউ নেই। এক ভালোবাসার মানুষ ছিল, সেও ধোঁকা দিয়েছে তাকে। এখন কাকে কল দিবে? কাকে কল দিয়ে বলবে একটু সাহায্য করতে? তখনই হঠাৎ তার মনে পড়ল দিলরুবা বেগমের কথা। উনার নাম্বারটা তার ফোনে রয়ে গেলেও উনার ছেলেটার কার্ডটা এখনো তার কাছে আছে। প্রিয়তা দ্রুত তার কামিজের পকেটে হাত দিল। পেয়ে গেল সে। মুখে চমৎকার হাসি ফুটলো যেন। কার্ড থেকে নাম্বার তুলে দ্রুত কল লাগান সে। বারান্দায় দাঁড়িয়ে আনমনে চা খাচ্ছে আর আকাশ দেখছে ফারজাদ। মনটা মোটেও ঠিকঠাক লাগছে না। চাকরিটার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। সাথে ওই জারার উপরও রাগও হচ্ছে খুব। এভাবে বলা নেই কোয়া নেই সরাসরি কেউ বিয়ের প্রস্তাব দিয়ে বসে, তাও আবার মেয়ে মানুষ হয়ে। তার মধ্যে কি কোনো লজ্জাবোধ নেই? বিষয়টা নিয়ে ভাবলেই বিরক্ত আসে তার মাঝে। তাই চিন্তা করলো আর ভাববে না, যা হবার হবে। ঘরে ফিরে এলো সে। খেয়াল করলো ফোনটা বাজছে। হাতে নিয়ে আননোন নাম্বার দেখে রিসিভ করার আগ্রহ বোধ করলো না। রেখে দিল পূর্বের স্থানে। তারপর বিছানায় গিয়ে বসলো। ফোনটা এখনো বেজে যাচ্ছে। ফারজাদ চেয়ে আছে সেদিকে, তাও রিসিভ করছে না সে। ইচ্ছে করছে না তার। 3 থেকে 4 বার কল দেওয়ার পরেও যখন কল রিসিভ হলো না, তখন ভীষণ মন খারাপ হলো প্রিয়তার। অসহায় চোখে মিলির দিকে চাইলো, বলল, কল তো রিসিভ করছে না। মিলি পারছে না, এখনই কেঁদে দেয়। কেন ভাগ্য আজ তাদের সহায় হচ্ছে না। মধ্যবয়স্ক লোকটি এবার বিরক্ত বোধ করছেন, বললেন, হয়েছে তোমাদের, আমাকে যেতে হবে তো। প্রিয়তা ফোনটা ফিরিয়ে দেয় তাকে। তারপর মিলির দিকে চেয়ে বলে, আমাদের একাই যেতে হবে মিলি, ভয় পেও না, আমরা অবশ্যই পারবো। মিলি মন থেকে কোনো সাহস পাচ্ছে না। ভয়ে অন্তঃস্থল মুখে আছে তার। তাও সে নিজেকে ধাতস্থ করলো। প্রিয়তার হাত ধরে বলল, চলো তবে। প্রিয়তা আর মিলি হাঁটা ধরল। মধ্যবয়স্ক লোকটিও ততক্ষণে রাস্তা পার হয়ে গিয়েছে। তারা যখন হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে আসে, তখনই কল ব্যাক হয়। লোকটি কল রিসিভ করে। ওপাশ থেকে ফারজাদ সালাম দিয়ে বলে,
এই নাম্বার থেকে একটু আগে কল এসেছিল। লোকটি তখন বলল। জি জি, 2জন মেয়ে কল দিয়েছিল। মেয়ের কথা শুনে অবাক হলো ফারজাদ। জিজ্ঞেস করলো। মেয়ে কেন? তা তো আমি বলতে পারছি না, তবে ওরা বলেছিল ওরা নাকি খুব বিপদে পড়েছে, তাই আমার থেকে ফোন নিয়ে আপনার নাম্বারে কল দিয়েছে। মেয়েগুলোর নাম পরিচয় জানেন কিছু? একজনের নাম বোধহয় মিলি, আর একজনটা জানি না। ওরা এখন নেই আপনার পাশে? না না, চলে গিয়েছে। ফারজাদ বুঝতে পারলো না বিষয়টা। 2জন মেয়ে কেন তাকে কল করবে, কোন প্রয়োজনে? আর মিলি নামের কোনো মেয়েকে তো সে চিনেও না। অনেক ভেবে কোনো হিসাব মেলাতে না পেরে ফোন কাটলো সে। এই যেন আরেক দুশ্চিন্তা, হুট করে এই 2টো মেয়ে আবার কোত্থেকে এলো? প্রিয়তার মিলি হাঁটতে হাঁটতে এসে আরেকটা বাজারের কাছে থামলো। মিলি পেট ধরে বলল। আমার না ভীষণ খিদে পেয়েছে আপু। খিদে প্রিয়তারও পেয়েছে, পেটে ডাকাডাকি করছে সে কখন থেকে, কিন্তু খাবে কি করে? খাবার কেনার টাকা নেই। প্রিয়তার আশেপাশে চোখ বুলালো। অনেক খাবারের দোকান চোখে পড়ল তার। শূন্য হাতে শূন্য পকেটে কেবল চেয়ে চেয়ে দেখলো সে। অনুভব করতে পারলো খাবারের মূল্য। অসহনীয় অসহায়ত্ব চোখে ভিজে উঠল তার। মিলির হাত চেপে বলল। টাকা নেই, হাত পাতলে হয়তো কেউ কিছু দিতে পারে। মিলি ফেল করে চাইলো। বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে, তাও কোনোদিন খাওয়ার পর আর কষ্ট পেতে দেয়নি তাকে। অথচ আজ পরিস্থিতি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। সে কেঁদে ফেলল, বলল। হাত পেতে খাবো না আপু, একেবারে বাড়িতে ফিরেই খাবো। প্রিয়তার চোখগুলো উষ্ণ জলে টইটম্বুর, এখনই জলস্রোত নামবে যেন। সে নিজেকে সংযত করলো, বলল। কেঁদো না, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। এখন কি করব আপু? একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। কি গাড়ি? একটা ট্রাক। এসব পেঁয়াজ রসুনের ট্রাকগুলো অনেক দূর পর্যন্ত যাতায়াত করে, এগুলো দিয়ে আমরা সহজেই করাচি চলে যেতে পারবো। কিন্তু এসব ট্রাকে আমরা উঠবো কি করে? ট্রাকের মালিক আমাদের নিবে? লুকিয়ে উঠবো। লুকিয়ে? অবাক হলো মিলি। হ্যাঁ, সিনেমায় দেখোনি, ওই ট্রাকটায় আজকে আমরা কাজে লাগাবো। মিলি ইতস্তত সুরে বলল। সিনেমাতে তো সব সম্ভব আপু, বাস্তবে সম্ভব নাকি? কেন সম্ভব না? চাইলেই সব সম্ভব। চলো তুমি। প্রিয়তা মিলিকে টেনে নিয়ে একটা পেঁয়াজের ট্রাকের সামনে দাঁড়ালো। ট্রাকের মালিক একজন লোকের সাথে কথা বলছেন, অন্য একজন লোক পেঁয়াজ তুলে দিচ্ছে তার ট্রাকে। প্রিয়তা মিলির কানে কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। এটাতেই উঠবো আমরা। মিলি অনিশ্চিত দৃষ্টিতে একবার পরোক্ষ করে নিল সব। মন বলছে এটা সম্ভব না, তাও প্রিয়তার উপর ভরসা রাখলো সে। পেঁয়াজ তোলা শেষ হতেই লোকটি অন্যদিকে গেল। প্রিয়তা বলল। এই সুযোগ মিলিয়ে এখনই উঠতে হবে। উঠো, উঠে আমরা এই বড় বস্তাগুলোর পেছনে লুকিয়ে যাব, তাহলে আর বোঝা যাবে না। মিলি মাথা ঝাঁকিয়ে বলল। আচ্ছা। কিন্তু ওই যে মিলের আফসোস, ভাগ্য আজ তাদের সহায় হচ্ছে না। এবারও তাই ব্যর্থ তারা। বড় ট্রাক হওয়াতে মিলি বা প্রিয়তা কেউই ট্রাকের উপর উঠতে পারছে না, অনেক চেষ্টা করেও না। উল্টো উঠতে গিয়ে হাত ছিলে গিয়েছে প্রিয়তার। প্রথমে না বুঝলো, পরে দেখলো রক্ত ঝরছে। তা দেখে মিলিও ভয় পেয়ে যায়। প্রিয়তা হাত চেপে বলে উঠে। আপু রক্ত পড়ছে, এবার থেমে যাও, পারবো না। প্রিয়তার রাগ হচ্ছে খুব। কেন পারছে না সে, কেন? রাগে ধপ করে সে মাটিতে বসে পড়ল। মিলিও বসলো তার পাশে, অসহায় সুরে বলল। এভাবে হবে না আপু, এখান থেকে যেতে হবে আমাদের, কারোর সাহায্য লাগবে, তাছাড়া উপায় নেই। প্রিয়তা তার দিকে চেয়ে বলল। কে করবে আমাদের সাহায্য? এক কাজ করো, তুমি বরং আবার বাড়িতে কল দাও। এমনও হতে পারে তখন মানুষটা ব্যস্ত ছিল, পরে হয়তো কল ব্যাক করে আর আমাদের পায়নি। এখন একবার দিয়ে দেখো না। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। বাড়ি কি আর এখানে আছে যে বাড়ির লোককে কল দিবে? কল তো দিয়েছিল অচেনা এক মানুষকে, যার সাথে পরিচয় কেবল কয়েক ঘন্টার। প্রিয়তাকে ভাবতে রেখে মিলি তার কাজ ঝাঁকিয়ে বলল। আপু এত কি ভাবছো? চলো আবার কারো কাছ থেকে ফোন নেই, একটা কল দেই। প্রিয়তা দ্বিধা মিশ্রিত স্বরে বলল। ঠিক আছে চলো।
একজন পথচারী মহিলার কাছে সাহায্য চাইল তারা। ভদ্র মহিলা ফোন দিতে রাজিও হলেন। ফোন পেয়ে মিলি আবারও তার মায়ের নাম্বারে কল দিল। এবারও একইভাবে নাম্বার বন্ধ বলছে। মিলির এবার কষ্ট হলো খুব। সেই ফোনটা প্রিয়তার হাতে তুলে দিয়ে বলল, তুমি এবার কল দিয়ে দেখো। প্রিয়তা ভয়ে ভয়ে কল লাগান। মনে মনে খুব করে দয়া করলো যেন কলটা রিসিভ হয়। এবারও 2বার ফোন বাজে, কল আর রিসিভ হয় না। প্রিয়তার চোখ মুখ শুকনো, এক রাতেই চোখের নিচে কালি পড়েছে বেশ। তার পাতলা ঠোঁট যুগল কাঁপছে, কান্না পাচ্ছে খুব। সে ফোনটা ফিরিয়ে দিতে নিলেই টুং টুং করে শব্দ করে ওঠে। প্রিয়তার হৃৎস্পন্দন যেন ফিরে আসে এতে। বড় নিঃশ্বাস ফেলে কল রিসিভ করে সঙ্গে সঙ্গে ওপাশ থেকে শান্ত স্বরে ফারজাদ বলে, কে বলছেন? ঢোক গিলল প্রিয়তা। শুকনো ঠোঁটগুলো ভিজিয়ে নিল জিভ দিয়ে, তারপর বলল, আমি প্রিয়তা। আকস্মিক প্রিয়তা নামের মানুষটার মুখ ফারজাদ মনে করতে পারল না। নামের সাথে মুখাবয়টা মস্তিষ্ক ধারণ করতে পাক্কা 2 মিনিট সময় লাগলো তার। মনে পড়তেই সেই কপাল কুঁচকালো। প্রথমেই প্রশ্ন করলো, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? প্রিয়তা অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, না আসলে আন্টি আপনার একটা কার্ড দিয়েছিলেন, সেখান থেকে পেয়েছি। ফারজাদের কুঁচকানো ভ্রু আরো ধীর হলো। বিরক্তির সহিত সে বলল, আমাকে কল দেওয়ার কারণ? প্রিয়তা জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, ভীষণ বিপদে পড়েছি, আপনার সাহায্য লাগবে। ফারজাদ গম্ভীর স্বরে বলল, আমি আপনাকে একবার সাহায্য করেছি বলে কি আপনার মনে হচ্ছে আমরা এখানে সাহায্যের অফিস খুলে বসেছি? আর সব থেকে বড় কথা হলো আপনাকে আপনার আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন কেন আপনি আমাদের কাছে সাহায্য চাইবেন? প্রিয়তা চোখ ছলছল করে উঠল। এতটা অপমানিত জীবদ্দশায় এর আগে কখনো হয়নি। সে ঢোক গিলে নিজের সবটুকু আক্ষেপ গিলে নিল। অসহায় সুরেই বলল, যার হাতে আমাকে তুলে দিয়েছেন হয়তো ওই মানুষটার জন্যই আজ আমি এত বড় বিপদে। আমি এখন লাইয়া বাজার আছি, এখান থেকে করাচি অনেক দূর। আমার হাতে 1 টাকাও নেই যে গাড়ি করে আসব। আন্টি বলেছিলেন কোনো সাহায্য লাগলে যেন ওনাকে জানাই। ওনার নাম্বারটা হারিয়ে ফেলেছি, তাই বাধ্য হয়ে আপনাকেই কলটা করতে হয়েছে। প্লিজ একটু সাহায্য করুন, আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ফারজাদের মেয়েটাকে সুবিধার ঠেকলো না। আজকাল কাউকেই ঠিক বিশ্বাস করা যায় না। এরা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। তাই ফারজাতও এত আমলে নিল না, বলল, সেখানকার থানায় যোগাযোগ করুন, একটা ব্যবস্থা হয়ে যাবে। প্রিয়তা অস্থির হয়ে বলল, আমি তো কিছু চিনি না। কাউকে ডেকে জিজ্ঞেস করুন, চিনিয়ে দেবে। প্রিয়তা থানা পুলিশের ঝামেলায় যেতে চাইছে না। এই দেশে একা সে, সাহায্য করার কেউ নেই। একা লড়া সম্ভব নয়। সে অনুনয়নে সুরে বলল, প্লিজ এইভাবে বলবেন না, সত্যি ভীষণ বিপদে পড়েছি। ওই লোকগুলো নারী পাচার চক্রের, খুব কষ্টে পালিয়ে এসেছি, একটু হেল্প করুন প্লিজ। ফারহাস ভাবল কি করবে বুঝতে পারছে না। আদৌ কি সব সত্যি? ভীষণ চিন্তায় নিবদ্ধ হলো যেন। মেয়েটার গলার স্বর এমনই কিছু একটা বলছে, বিপদের সুর অন্যরকম। মেয়েটার এহেন সুরে যেন বলে দিচ্ছে মারাত্মক বিপদে আছে সে। ওই পাশ থেকে জৈনিকা ভদ্র মহিলা বিরক্ত হয়ে বললেন, আর কতক্ষণ? প্রিয়তা অনুরোধ করলো ফের। একটু সাহায্য কি করা যায় না? ইচ্ছে না থাকা সত্ত্বেও ফারজাদকে রাজি হতে হলো। তার ভেতরে মানবিক বোধ যেন বাধ্য করছে এই কাজ করতে। সে মনের যুদ্ধে পরাস্ত হয়ে গম্ভীর স্বরে বলল, যেখানে আছেন সেখানেই একটা সেফ জায়গা খুঁজে অপেক্ষা করুন, আমি আসছি, তবে সময় লাগবে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়েট করছি, কিন্তু আপনি এখানে পৌঁছানোর পর জানবেন কি করে আমরা কোথায় আছি? ফারজাদ ভাবলো এক পর, বলল, আপনার ফোন না এটা? না, অন্য আরেকজনের। আপনার ফোন কোথায়? ওটা হারিয়ে গিয়েছে। ফারজাদ ঘড়ির দিকে চাইলো, বলল, আমার সেখানে পৌঁছাতে রাত 9টা বাজবে। আপনি ঠিক 8:30টার দিকে কারোর একটা ফোন থেকে কল দিয়ে আপনার নির্দিষ্ট অবস্থানটা আমাকে জানাবেন। প্রিয়তা মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা। রাখছি। ফারজাদ কল কেটে দিল। প্রিয়তা আশ্বস্ত হয়ে ফোন ফিরিয়ে দিয়ে ধন্যবাদ জানালো জৈনিকা মহিলাকে। মিলেছিল এতক্ষণ নীরব দর্শক। প্রিয়তার বাংলা কথা খুব একটা তার বোধগম্য হয়নি। সে প্রশ্নবিদ্ধ চোখে চাইতেই প্রিয়তা উদ্ধুতে বলল, সাহায্য পেয়ে গিয়েছি, আমাদের এখন শুধু ওয়েট করতে হবে।
ফারজাদ মাকে ঘটনার আদ্যপান্ত না বলে বেরিয়ে পড়ল। মা শুনলে হাজারো প্রশ্ন করে ব্যস্ত করে তুলবেন তাকে। এমনিতেই এসবে তার আগ্রহ রে, তাও ওই মেয়েকে সেই মুখের উপর না বলতে পারেনি। বিবেকে বাঁচছিল কেন যেন। এখন ওই জায়গা থেকে মেয়েটাকে উদ্ধার করতে পারলেই যেন বাঁচে সে। ছেলের ব্যবহারে দিলরুবা বেগম চিন্তায় পড়লেন। রেস্টুরেন্ট থেকে আসার পর থেকেই ছেলের মন মেজাজ ভালো নেই। এখন আবার হুট করে কোথায় বেরিয়ে গিয়েছে কে জানে। আজকাল ছেলেটা তাকে একটু বেশি জ্বালাতন করছে। তাকে একটা বিয়ে না দেওয়া অবধি তিনি শান্তি পাচ্ছেন না, অথচ এদিকে ছেলে বিয়ে করবে না বলে দাঁত খিচে বসে আছে। তিনি যে কি করে এই ছেলেকে বোঝাবেন কে জানে। প্রিয়তা আর মিলি হাঁটতে হাঁটতে এসে একটা বাড়ির সামনে দাঁড়ালো। এদিকে মানুষের কোলাহল নেই খুব একটা। ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তিতে পার চলছে না যেন। বাড়ির গেটে সিঁড়ির কাছটায় বসে পড়ল দুজন। মিলির পেটে দুহাত চেপে বলল, আমার ভীষণ খিদে পেয়েছে। প্রিয়তা অসহায় সুরে বলল, আমার টাকা সব ব্যাগে ছিল, আর ব্যাগটা তো রয়ে গেছে ওয়াদির বাড়িতেই। মিলি প্রশ্ন করলো, ওদিকে কি? প্রিয়তা চাইল তার পানে। চোখগুলো জ্বলছে, অন্তর পুড়ছে। সে দাঁতের দাঁত চেপে বলল, কেউ না। মিলির দ্বিতীয় প্রশ্ন করলো না আর। কিছুটা হলেও যেন আন্দাজ করতে পারলো সে, তাই চুপচাপে বসে রইল। এরই মাঝে সময় গড়ালো অনেকক্ষণ। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল দুজন। আচমকা কারোর কাশির শব্দে হকচকিয়ে উঠল প্রিয়তা। চোখ মেলে চেয়ে হাঁসফাঁস করতে আরম্ভ করলো। একটা লম্বা দেখতে ছেলে নাক অব্দি চশমা নামিয়ে মাথা ঝুঁকিয়ে তাদের দিকে চেয়ে আছে। প্রিয়তা মিলিকে কুনি দিয়ে গুঁতো দিল। মিলি ঘুমাচ্ছে বেঘরে, যেন কতদিন পর একটু ঘুমানোর সুযোগ পেয়েছে সে। প্রিয়তা চিমটিও দিল, তাও মেয়ে জাগছে না। ছেলেটি এবার কপাল কুঁচকে উদ্যুতে বলল, মেয়েটা মরে গেল নাকি? এত চিমটে গুতা কেউ উঠেছে না যে। প্রিয়তা তার কথা শুনে হাসবে না ভয় পাবে বুঝতে পারছে না। সে মিলির কাঁধ জোরে ঝাঁকিয়ে বলল, এমিলি উঠো না। ধরফড়ি উঠল মিলি। আচমকা বুঝতে পারলো না কিছু, তাই ড্যাব ড্যাব করে চাইলো আশেপাশে। সামনে এক অজ্ঞাত ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল সে। চেঁচিয়ে উঠে বলল, খবরদার, আমাদের ধরবেন না, আমরা কিন্তু চেঁচাবো। ছেলেটা ভড়কে যায়। চশমাটা চোখে ঠেলে বলে, কেন চেঁচাবেন? আপনি আমাদের ধরে নিয়ে যাবেন বলে। ছেলেটা হাঁ করে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর প্রশ্ন করলো, কোথায় নিয়ে যাব? কোথায় আবার নিয়ে যাবেন? কাশ্মীর। ছেলেটা পুরো বোকা বনে গেল যেন। মেয়েটা কি সব বলছে, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। প্রিয়তা মিলিকে শান্ত হতে বলল। তারপর সে ছেলেটার দিকে চেয়ে জিজ্ঞেস করলো, আপনি কি এ বাড়িতেই থাকেন? মনে হয়। মনে হয় মানে? আপনি শিওর না? একটু আগেও শিওর ছিলাম, তবে এখন আপনাদের দেখে কনফিউজ হয়ে পড়েছি। ভুল বাসায় চলে এসেছি বোধ হয়। প্রিয়তা উঠে দাঁড়ালো, ইতস্তত স্বরেই বলল, না না, সঠিক বাসাতেই এসেছেন। আমরা এখানে বসে একজনের জন্য ওয়েট করছিলাম। সরি। ছেলেটা তাদের ভালোভাবে পরখ করে বলল। কিন্তু আপনারা তো ঘুমাচ্ছিলেন। প্রিয়তা মাথা চুলকে বোকা বোকা হেসে বলল, না, মানে আসলে একটু ক্লান্ত ছিলাম বলে চোখটা লেগে গিয়েছিল। আপনি কিছু মনে করবেন না প্লিজ, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। প্রিয়তা চোখের ইশারায় মিলিকেও উঠতে বলল। ছেলেটা এক পলক ভাবলো কি যেন। প্রিয়তাকে জিজ্ঞেস করলো, আপনি পাকিস্তানি নন তাই না? প্রিয়তা সত্যি না মিথ্যে বলবে ভাবনায় পড়ল। ছেলেটা চমৎকার হাসলো প্রিয়তার দ্বিধাগ্রস্ত মুখ দেখে। বলল, আপনার এক্সকান্ডে কিছু সমস্যা আছে, তবে আশা করছি টানা 1 মাস পাকিস্তানে থাকলে এটা একেবারে ঠিক হয়ে যাবে। প্রিয়তা অপ্রস্তুত হাসলো। এরই মাঝে আকস্মিক তার মনে পড়ল ফারজাদের কথা। এখন কয়টা বাজে কে জানে। ছেলেটাকে জিজ্ঞেস করলো, কয়টা বাজে বলতে পারবেন? ছেলেটা ঘড়ি দেখে বলল, 9টা 10। আটকে উঠল প্রিয়তা। 8:30টায় কল দেওয়ার কথা আর এখন বাজে 9টা 10। মানুষটা নিশ্চয়ই রেগে আগুন হয়ে গিয়েছেন। প্রিয়তা অস্থির স্বরে বলল, আপনার ফোনটা একটু দেবেন, আমি একজনকে কল দিব। ফোনটা রিসিভ করে কানে লাগালো ফারজাদ। এই পুরোটা সময় যতটা না বিরক্ত ছিল, তাকে বিলম্ব করে কল দেওয়াতে তার থেকে 1000 গুণ বেশি বিরক্ত বোধ করলো সে। কলটা রিসিভ করেই ক্ষিপ্ত সুরে বলল,
সময় জ্ঞান একেবারেই নেই দেখছি। একটা মানুষকে আর কতটা হয়রানি করবেন? অপরাধ বোধে সংকুচিত হয়ে পড়ে প্রিয়তা, চোখ মুখ শুকিয়ে আসে। মেয়ে যাওয়ায় সুরে বলে, আমি ভীষণ দুঃখিত, ক্ষমা করবেন প্লিজ। আসলে আসলে ফোন জোগাড় করতে পারছিলাম না, তাই। আরো একবার মিথ্যে বলে থামলো সে। ফারজাদ শক্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় আছেন সেটা বলুন। প্রিয়তা আশেপাশে তাকালো, নির্দিষ্ট কিছু খোঁজার চেষ্টা করছে যেটা বলে সহজে ফারজাদকে চেনাতে পারবে, কিন্তু সেরকম কিছু চোখেই পড়লো না তার। তাই সে জিজ্ঞেস করলো, আপনি কোথায় আছেন? বাজারে ডান দিকের মোড়ে ছোট্ট হোটেলটার সামনে। প্রিয়তা আগ্রহ নিয়ে বলল, মিয়া বিবি নাম যে ওইটা? ফারজাদ হোটেলের নাম ফলকটা দেখেই বলল, জি এখানেই। আচ্ছা আপনি দাঁড়ান, আমরা 2 মিনিটে আসছি। আমরা? প্রশ্নটা কান অব্দি যাওয়ার আগে প্রিয়তা কল কেটে দেয়। তার মধ্যে অস্থিরতা ভীষণ। সে মিলির হাত টেনে বলল, চলো, উনি চলে এসেছেন। ফোনটা অন্য হাতে সেই ছেলেকে ফিরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। ছেলেটা হেসে বলল, আবার আসবেন, আমার বাড়ির চৌকাঠ আপনাদের ঘুমের জন্য সদা উন্মুক্ত। প্রিয়তা তার কথা শুনে হেসে ফেলল। ভারী মজার মানুষ বোধ হয়। সময় থাকলে আরেকটু কথা বলতে অবশ্যই, তবে এখন যেতে হবে। তাই তারা দেখিয়ে বলল, আজ যাই তবে, ভালো থাকবেন। ছেলেটা হাত নাড়িয়ে বিদায় জানালো। প্রিয়তা ছুটল দ্রুত। 2 মিনিট বলল, পাক্কা 7 মিনিট পর ফারজাদের সম্মুখে হাজির হলো সে। তাকে প্রথম দেখাতে কপাল কুঁচকালো ফারজাদ। প্রিয়তা মেয়েটাকে তো কালই দেখেছিল, ফুরফুরে স্বতঃস্ফূর্ত লাগছিল। একদিনে মেয়েটার এমন বিধ্বস্ত অবস্থা কেন? তবে কি সে যা বলছিল সব সত্যি? ফারজাদ প্রশ্ন করার আগে প্রিয়তা বলল, ও হচ্ছে মিলি। এই মেয়েটাও আমার